কুমিল্লার বুড়িচং উপজেলার ১৬ নং ইউনিয়নের বুড়বুড়িয়া অংশে গোমতী নদীর পানি বাঁধের ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে। প্রবল প্রবাহের সাথে বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বুড়িচং ও ব্রাহ্মণপাড়াবাসীকে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জেলা প্রশাসনের। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। সাইফুল্লাহ, জানাবেন বাঁধের সবশেষ কি অবস্থা, স্থানীয়রা কি নিরাপদ স্থানে পৌঁছাতে পেরেছেন কিনা? কুমিল্লার গোমতী নদীতে গতকাল রাত 11:30টার সময় কিন্তু বাঁধ ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পর কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলায় সেই বন্যার প্লাবনে কিন্তু কয়েকটি গ্রাম ভেসে গেছে এবং সেখানে পানি ঢুকছে। বুড়বুড়িয়া এলাকাতে ছোট একটি ফাটল থেকে কিন্তু বাঁধ ভাঙন শুরু হয় এবং গোমতী নদীতে গত যে 3 দিন যাবৎ কিন্তু পানি বন্ধ হয়ে আছে। আমরা দেখছি যে ভারতের উজানের ঢল এবং পাহাড়ি বর্ষণে যেই গোমতী নদীতে পানি বেড়েছে এবং গতকাল রাত 11:30টার দিকেও কিন্তু আমরা জেলা প্রশাসন উপজেলা প্রশাসন থেকে যে আহ্বান করা হচ্ছিল জনগণকে নদী তীরবর্তী এলাকার প্রায় যারা বসবাস করছেন তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে এবং নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য আহ্বান করা হচ্ছিল এবং তার কিছুক্ষণ পরে রাত 11:30টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকাতে সেখানে বাঁধে ফাটল দেখা দেয় এবং সেটি কিন্তু প্রাথমিক অবস্থায় ছোট ছিল এবং তারপর সেটি বড় হতে থাকে এবং সেই প্লাবনে সেই বন্যার যে পানি ভেঙে যাওয়ার কারণে বাঁধ ভেঙে যাওয়ার কারণে কিন্তু আশেপাশের বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকতে শুরু করে এবং রাত নাগাদ কিন্তু সে কয়েকটি গ্রাম বিশেষ করে ১৬ নং ইউনিয়নের বেশ কিছু গ্রাম বুড়বুড়িয়া সহ কয়েকটি ইউনিয়ন প্রাথমিকভাবে প্লাবিত হয়েছে। আমরা সেই প্রাথমিক খবর পেয়েছি। আমরা গোমতী নদীর বাঁধের বিভিন্ন জায়গায় আমরা সারাদিন কিন্তু মানুষজনকে দেখেছি যেসব জায়গাগুলোতে বাঁধে ফাটল দেখা দিয়েছে কিংবা বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে সেগুলোতে কিন্তু মানুষজন তাদের নিজস্ব চেষ্টায় বালি বস্তা দিয়ে কিন্তু তারা চেষ্টা করেছেন বাঁধগুলোকে রক্ষার জন্য, কিন্তু দীর্ঘদিন যাবৎ গোমতী নদীর দীর্ঘ এলাকাগুলোতে বাঁধের সংস্কার না হওয়া, বাঁধের যত্ন না নেওয়ার কারণে এবং অবাধে মাটি কাটার কারণে এই বাঁধগুলো কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং আসলে বেশ কয়েক বছর যাবৎ কিন্তু কুমিল্লায় খুব একটা বন্যা হয়নি। 1998 সালের পর কিন্তু কুমিল্লায় এত বড় বন্যা হয়তো এবছর দেখলো কুমিল্লার মানুষ, কারণ এই এত বড় বন্যার কবলে কিন্তু দীর্ঘদিন যাবৎ না পড়ার কারণে মানুষের কিন্তু বন্যার সাথে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু এই অঞ্চলের মানুষের কিছুটা কমে গিয়েছিল এবং কিন্তু গতকালকের বন্যার যে আশঙ্কা করা হচ্ছিল বেশ কয়েকদিন যাবৎ যে নদী ভাঙন হতে পারে সেটি কিন্তু রাতে মানুষজন দেখলো এবং সেটি যদি আরো প্লাবিত হয় তাহলে বুড়িচং ব্রাহ্মণপাড়া এবং আদর্শ সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন কিন্তু প্লাবিত হবে এবং মানুষের জানমালের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। এদিকে নোয়াখালীতেও বন্যা পরিস্থিতি ক্রমশই অবনতি হচ্ছে। জেলার ৯ উপজেলায় সবগুলো এলাকায় পানিতে ডুবে গেছে। পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন প্রায় ২০ লাখ মানুষ। ৪৫০টি আশ্রয় কেন্দ্রে ইতোমধ্যে আশ্রয় নিয়েছেন প্রায় ৪০,০০০ মানুষ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বেগমগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। বন্যার সার্বিক পরিস্থিতি কি, আর যারা এখনো আটকে আছেন পানিবন্দী অবস্থায় আছেন তাদেরকে আসলে নিরাপদ আশ্রয়ে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে জানাবেন? রোশন, আসলেই ভালো নেই উপকূলীয় জনপদ নোয়াখালীতে কিন্তু গত 10 দিন থেকে জলাবদ্ধতা শুরু হয়েছিল এবং সেই জলাবদ্ধতা গত 2 দিন আগে কিন্তু বন্যায় রূপ নিয়েছে। তো বন্যায় নোয়াখালীর আসলে 9টি উপজেলায় কিন্তু ইতিমধ্যে পানিতে ডুবে গেছে। নোয়াখালীর আমি যদি বলি, বিশেষ করে নোয়াখালীর সদর, সোনাইমুড়ি, সেনবাগ, চাটখিল, কবিরহাট, কোম্পানিগঞ্জ এসব এলাকায় কিন্তু সবকিছু ইতিমধ্যে জলে মগ্ন হয়ে গেছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন আসলে এই এলাকাটিও কিন্তু পানিতে ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এই এলাকার পাশাপাশি অন্য যে সকল এলাকাগুলো রয়েছে নোয়াখালীতে আসলে পানি চারদিকে এত বেশি পানিতে নিমগ্ন হয়ে গেছে, মানুষ অনেকটা অসহায় জীবনযাপন করছেন। গতকাল রাতভর কিন্তু মানুষ নির্ঘুম রাত কাটাতে দেখেছি অনেককেই। বাসা বাড়িতে পানি উঠে যাওয়ায় ইতিমধ্যে জেলা প্রশাসনের প্রস্তুতকৃত যে প্রায় 450টি আশ্রয় কেন্দ্র
450টি আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে প্রায় 40,000-এর মতো মানুষ আশ্রয় নেওয়ার খবর আমরা পেয়েছি। তো আমরা কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সাথে। তিনি আসলে জানিয়েছেন নোয়াখালীতে কিন্তু 1998 সালের পরে 2004 সালে একটি বন্যা হয়েছিল এবং সেই 2004-এর বন্যার পরে কিন্তু 2024-এ এসে এখন আবারও এই বন্যা হচ্ছে। তো 1998 সালের পরবর্তীতে নোয়াখালীতে কিন্তু এমন ভয়াবহ বন্যার আর কোনো ঘটনা ঘটেনি বলে কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তিনি জানিয়েছেন নোয়াখালীতে চলতি বছরের সৃষ্ট বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি এবং মৎস্য খাতের। ইতিমধ্যেই নোয়াখালী জেলার সবজি ভান্ডার খ্যাত যে সুবর্ণচর উপজেলা রয়েছে, সুবর্ণচর উপজেলার সবগুলো যে সবজির বাগান এবং যে ধানের জমি রয়েছে, আবাদি জমি, সবগুলো ইতিমধ্যেই পানিতে তলিয়ে গেছে, ভেসে গেছে প্রায় 2000-এর মতো পুকুর এবং ঘেরের মাছ। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকালই কিন্তু নোয়াখালীর 9টি উপজেলাতেই জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু ইউনিয়ন ভিত্তিক কমিটি করে দেওয়া হয়েছে এবং ইউনিয়ন পর্যায়ে যে সকল ট্যাগ অফিসারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই তাদের নির্ধারিত ইউনিয়নগুলো থেকে তথ্য সংগ্রহ শুরু করেছেন এবং যে 40,000 মানুষের মতো যারা আশ্রয় নিয়েছেন ইতিমধ্যে কিন্তু তাদের কাছে জরুরি খাদ্য পৌঁছে দেওয়া হয়েছে। তবে আরেকটা কথা বলে রাখি, যারা কেবলমাত্র বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়েছেন তাদেরকে কিন্তু ত্রাণ দেওয়া হলো। এর বাহিরে প্রায় এখনো 19,50,000-এর মতো মানুষ যারা পানিবন্দী রয়েছেন তারা কিন্তু কোনো ধরনেরই ত্রাণ পাননি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমি কথা বলেছি জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন আসলে যারা এখনো ত্রাণ কর্মসূচির আওতায় আসেননি তাদেরকেও ক্রমান্বয়ে সহযোগিতা দেওয়া হবে। এছাড়া নোয়াখালীতে আজ সকাল থেকে কিন্তু বৃষ্টি না হলেও পানি কিন্তু এখনো বেড়ে চলছে বলে স্থানীয়রা জানান। তো রোশন, এ ছিল আসলে নোয়াখালীর যে বন্যা পরিস্থিতি, সেটি নিয়ে এখন অব্দি আমার কাছে সব শেষ। পানিবন্দী মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিম শুভ। ফেনীর বন্যা পরিস্থিতির আরো বিস্তারিত জানতে চলে যাব সরাসরি সহকর্মী সাজিদ আরাফাতের কাছে। সাজিদ, জানাবেন, আপনি তো কালকে থেকেই সেখানে ছিলেন, ফেনীতে যে বিভিন্ন এলাকায় যারা আটকে পড়েছিলেন তাদের উদ্ধারে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে এবং আসলে কতটা সম্ভব আসলে তাদের উদ্ধার করা গেছে? রওশন, ফেনীর যে বন্যা পরিস্থিতির খবর সেটি কালকে আমরা জানাচ্ছিলাম। আজ সকালে আমরা দেখেছি যে বন্যা পরিস্থিতির যে কোনো ধরনের উন্নতি হওয়ার কিন্তু কোনো লক্ষণ নেই, বরং আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, দেওয়ানগঞ্জ, এই এলাকার যেই বাড়িগুলো রয়েছে, আবাসিক বাড়ি কিংবা যে পরিবারগুলো রয়েছে, তারা কিন্তু কেউই আসলে বাড়িতে নেই, সবাই আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। আমি একটু দেখাতে চাই, এই এলাকার যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি একদম পানিতে ডুবে গিয়েছে। আপনি দেখছেন হয়তো নিচতলা, দোতলার বাড়িটি নিচতলা একদম ডুবে আছে, অন্যান্য যে টিনের ঘরগুলো আছে সেগুলো জানলার উপর পর্যন্ত পানি উঠে গিয়েছে। অর্থাৎ এমন অবস্থায় তারা কিন্তু কেউই আসলে এখানে থাকতে পারেনি, সবাই অন্য গন্তব্যে চলে গিয়েছেন নিজ নিজ মালপত্র নিয়ে। আমরা গতকাল রাতেও দেখেছি যে ঢাকা থেকে অসংখ্য মানুষ এসেছেন যাদের বাড়ি কিনা ফেনীতে, বিভিন্ন উপজেলায়। তারা কিন্তু ফেনী শহরে অবস্থান করেছেন রাতভর। তারা চেষ্টা করেও কোনোভাবে তাদের যে গ্রামের বাড়ি সেই বাড়িতে যেতে পারেনি। আমরা তাদেরকে শহরেই তারা রয়েছেন এবং অনেক চিন্তা এবং উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে তারা রাত পার করেছেন, আমরা এমন চিত্র দেখেছি। এবং উদ্ধারকর্মীরা কিন্তু ঢাকা থেকে দলে দলে এসে ভিড়ছেন এই মুহূর্তে ফেনীতে। আমরা ভোর থেকে দেখেছি, সকালেও অনেকগুলো বড় বড় নৌকা, স্পিড বোর্ড, এগুলো নিয়ে এসে কিন্তু যে প্রত্যন্ত অঞ্চল যেখানে আসলে সাধারণ মানুষের প্রবেশ করা তো পুরোপুরি দুষ্কর, অনেক উদ্ধারকারী দলও কিন্তু সেখানে যেতে পারছে না। অর্থাৎ এমন পানির স্রোত এবং পানির উচ্চতা এত বেশি বেড়েছে, আপনি হয়তো দেখতেই পাচ্ছেন একটি স্বেচ্ছাসেবক দলের একটি টিম কিন্তু ট্রাকে করে আসছে ঢাকা থেকে। তারা অনেকেই খাবার দাবার নিয়েও এসছে, শুকনা খাবার, অন্যান্য যে প্রাথমিক চিকিৎসার ওষুধপত্র সবই। কিন্তু এই সব নিয়ে যে এখানকার বানভাসী মানুষের কাছে যে পৌঁছানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কিন্তু বেশ বাধাগ্রস্ত। কারণ বন্যার পরিস্থিতি এমন ভয়াবহ, কিংবা এমন ভয়াবহ অবস্থা যেখানে
সেখানে পৌঁছানোটাই হচ্ছে যে একটি চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং অনেকেই আকুতি করছিলেন। আমরা রাতে দেখেছি অনেকের সাথে কথা বলে, তারা বলছিলেন যে তাদের মোবাইল নেটওয়ার্ক পাচ্ছেন না, পুরো শহর আসলে বিদ্যুৎ বিচ্ছিন্ন, যার ফলে কিন্তু তাদের যে আত্মীয় স্বজন প্রিয়জন কোথায় কে কেমন আছেন এই তথ্যটুকু জানার জন্য তারা ব্যাকুল হয়ে আছেন, আকুল হয়ে আছেন। আমরা তাদেরকে বেশ উদ্বিগ্ন অবস্থায় দেখেছি। ফেনী শহরের মোটামুটি বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি, সব এলাকায় কিন্তু পানি উঠে গেছে। এই মুহূর্তে দেওয়ানগঞ্জ এলাকাটিও কিন্তু ডুবে আছে গতকাল থেকেই। এই এলাকার যারা রয়েছেন তারা সবাই আশ্রয় কেন্দ্রের দিকেই ছুটে গিয়েছেন, তবে আমরা একটি আশ্রয় কেন্দ্রে ঘুরে দেখেছি, সেখানে পর্যাপ্ত পরিমাণ জায়গাও কিন্তু ছিল না। অনেক মানুষের উপচে পড়া ভিড়, মানুষ রাস্তায় রাত কাটিয়েছে, আমরা এমন চিত্রও কিন্তু দেখেছি। তো ফেনীর বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটছে এমনটি জানাচ্ছিলেন এখানকার মানুষ, এবং যারা আটকে পড়া রয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন, যাদের বাড়িঘর ডুবে গিয়েছে, ফসল বা কিংবা অন্যান্য যে জিনিসগুলো সবই তারা হারিয়েছেন, তারা বলছেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা সরকারের যে উদ্ধারকর্মী যে বাহিনীরা রয়েছে তারা যেন খুব দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে উদ্ধার করে এবং তাদের যে পুনর্বাসন প্রক্রিয়া সেটি যেন ত্বরান্বিত হয়। তো এই ছিল এই মুহূর্তে ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ। ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের 12 জেলা, বলছিলাম বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে পানি বন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে মিরসরাইয়ের করেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। চট্টগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি সবশেষ জানাবেন। শাফিন, পুরো চট্টগ্রাম বিভাগ জুড়েই আসলে বিভীষিকাময় একটি অবস্থা। বিশেষ করে ফেনী নদী, মুহুরী নদী এবং হালদা নদীর পানি বেড়ে গিয়ে যে বিপদসীমার উপর দিয়ে আশেপাশের যেই এলাকাগুলো, সেই পুরো এলাকাগুলোই আসলে এখন পানিতে ডুবে গেছে। এবং যেটি আশঙ্কার কথা সেটি হচ্ছে গতকাল রাতে কোনো এলাকায় পানি কিন্তু আরও বেড়েছে গতকালের তুলনায়। আমি এখন যে এলাকাটিতে আছি সেটি মিরসরাইয়ের করেরহাট এলাকা, সেটি ফেনীর সাথে লাগোয়া। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই পুরো এলাকা, এখানে আশেপাশের ইউনিয়ন জুড়ে এখানে প্রায় 9টি ইউনিয়নে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এই মিরসরাই এলাকার। এর পাশাপাশি সীতাকুণ্ড, রাউজান এবং ফটিকছড়ি যে এলাকাগুলো রয়েছে, সেখানে চট্টগ্রামে মোট 9টি উপজেলার প্রায় 93টি ইউনিয়নের মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে, যেখানে 2 লাখের মতো মানুষ পানিবন্দী। এখনও পর্যন্ত আপনি পেছনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই একেবারে দেখা যাচ্ছে যে এক চালা পরিমাণ, অর্থাৎ ঘরের টিন পর্যন্ত এই গ্রামগুলোতে পানি ঢুকে গেছে। এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে গতকাল থেকেই উদ্ধারকারীরা এসেছে দেশের নানা প্রান্ত থেকে, বিশেষ করে চট্টগ্রাম থেকে নৌকা, স্পিডবোট নিয়ে বিভিন্ন বাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষ এই উদ্ধার কাজে অংশ নিয়েছেন। এবং এলাকার মানুষজন, এখানকার যারা আছেন ঘরে, তাদের সহায় সম্বল যে যতটুকু পেরেছেন নিয়ে আশ্রয়কেন্দ্রে, গবাদি পশু নিয়ে আশ্রয়কেন্দ্রগুলোতে আছেন। আমরা আশ্রয়কেন্দ্রে প্রচুর মানুষের ভিড় দেখতে পেয়েছি এবং তারা সকালের পর আসলে এসে বোঝার চেষ্টা করছিলেন যে পানির অবস্থা কী, কিংবা তারা যাবেন কিনা। আসলে তারা হতাশ হয়ে আবারও আশ্রয়কেন্দ্রে ফেরত যেতে হয়েছে তাদের। আমরা ত্রাণ সহায়তার কথা যদি বলি, যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বন্যা দুর্গত এলাকাগুলোতে তারা যথাসাধ্য ত্রাণ সহায়তার চেষ্টা করছেন। তবে এর পাশাপাশি আমরা দেখেছি যে এলাকার সচ্ছল মানুষ যারা রয়েছেন এবং এলাকার তরুণরা মিলে তারা ত্রাণ সহায়তা দেওয়ার আপাতত চেষ্টা করছেন। এবং এখানকার মানুষদের সাথে যেটি কথা হলো যে তারা আপাতত তাদের জন্য যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজের পাশাপাশি ত্রাণ সহায়তা এবং বন্যা পরবর্তী যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করে তারা চান যে দ্রুত তাদেরকে যাতে সহায়তা দেওয়া হয়। তবে একটি স্বস্তির খবর সেটি হচ্ছে গতকাল রাত থেকে খুব একটা বৃষ্টি হয়নি এখানে, সেটি এক ধরনের স্বস্তি। যদি বৃষ্টি নামে তাহলে যে ঢলের যে পানি বা উজান থেকে নেমে আসা যে পানি, সে পানির পরিমাণ কিন্তু আরও বেড়ে যাবে। তো এখনও পর্যন্ত আসলে উদ্ধার কাজ চলছে। একই সাথে আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কথাও বলতে চাই যে বিভিন্ন জায়গায় পানি উঠে, ফেনী কুমিল্লা অংশে পানি উঠে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও কিন্তু দীর্ঘ জট আমরা গাড়ি দেখতে পেয়েছি।
শাফিন। হুসাইন জিয়াদ যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে, জানাচ্ছিলেন মিরসরাই সহ সব এলাকায় মোটামুটি রসুন যে প্লাবিত অবস্থায় রয়েছে চট্টগ্রামের। বলছিলেন যে গত রাত থেকে বৃষ্টি হয়নি নতুন করে, যেটি আশা জাগাচ্ছে যারা ভোগান্তিতে পড়েছেন, পানিবন্দী হয়ে পড়েছেন তাদের তবে মধ্যে। কুমিল্লার অবস্থা কিন্তু ভয়াবহ। আমরা একটু এখন বন্যার সবশেষ পরিস্থিতি জানতে কুমিল্লায় চলে যাচ্ছে। কুমিল্লায় তীব্র স্রোতে ভেঙে গেছে গোমতী নদীর বাঁধ, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বুড়িচং ও ব্রাহ্মণপাড়াবাসীকে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। সাইফুল্লাহ, জানাবেন বাঁধের সবশেষ কি অবস্থা, আর যারা আটকে পড়েছেন তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য প্রশাসন কি ব্যবস্থা নিয়েছেন? রোশন, গতকাল রাত 11:30টার দিকে কুমিল্লার গোমতী নদীর বুড়িচং এলাকায় বুরবুরিয়াতে নদীতে ভাঙন দেখা দেয় এবং প্রথমেই কিন্তু ভাঙনটি ছোট ছিল এবং সেটি কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে এবং যার ফলে এখানে বন্যার যে অবনতি সেটি কিন্তু হচ্ছে, ক্রমান্বয়ে সেটি ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। আমরা বুড়িচংয়ের একটি গ্রাম ময়নামতির কিং বাজেহরা গ্রামের সামনে আছি। দেখছেন যে একটি গ্রামের রাস্তা এবং বাড়িঘর কিন্তু সেভাবে ডুবে আছে। এখানে কয়েক হাজার মানুষের বসবাস এই গ্রামে, কিন্তু যারা এখানে আছেন তারা বলছেন যে সব মানুষ কিন্তু নিরাপদ জায়গায় যেতে পারেনি। ঠিক একইভাবে বুরবুরিয়া এবং আশেপাশে 16 নল সহ যে আরও কয়েকটি ইউনিয়ন অর্থাৎ বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া নদীর পূর্ব দিকে যে দুইটি উপজেলা রয়েছে এবং আদর্শ সদর উপজেলার দুইটি ইউনিয়ন রয়েছে, সবগুলো এলাকাই কিন্তু ঝুঁকিপূর্ণ এবং পানি ক্রমান্বয়ে নদী থেকে বেরিয়ে জনপদের দিকে কিন্তু প্রসারিত হচ্ছে এবং যেটি দ্রুত কিন্তু সেগুলো সেদিকে ধাবিত হচ্ছে। অর্থাৎ সেটি আসলে কি পর্যায়ে ধারণ করে সেটি কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। গোমতী নদীর গত 3 দিন যাবৎ কিন্তু মানুষজন আতঙ্কিত ছিলেন। নদীর পাড়ে যেহেতু বাঁধ ভাঙার প্রবণতা দেখা দিয়েছিল, বেশ কিছু জায়গায় ঝুঁকি তৈরি হয়েছে, ভাঙন নদীর বাঁধে ত্রুটি এবং লিকেজ দেখা দেয়। তারপর থেকে কিন্তু স্থানীয় মানুষজন সবাই মিলে সেই ফাটলগুলোকে বন্ধ করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে। গতকাল রাতেও কুমিল্লার দেবিদ্বারে, সগুড়া এবং শিবনগর দুটি এলাকাতে কিন্তু ভাঙন দেখা দিলে সেখানে মানুষজন কয়েক হাজার বস্তা দিয়ে কিন্তু তারা স্বেচ্ছাসেবীরা কিন্তু বাঁধের বস্তা দিয়ে সেগুলোকে বাঁধকে রক্ষা করার চেষ্টা করে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বন্যার আক্রান্ত মানুষজন কিন্তু বাঁধের উপরে আশ্রয় নিয়েছেন এবং তারা কিন্তু এখানে তাদের পরিবার পরিজন এবং গবাদি পশু সেগুলো নিয়ে কিন্তু সড়কের উপরে আশ্রয় নিয়েছেন। কিন্তু আমরা প্রশাসন এবং অন্যান্য স্বেচ্ছাসেবীদেরকে আসতে দেখছি, কিন্তু সেটি কিন্তু অপ্রতুল, কারণ বিস্তীর্ণ এলাকায় বন্যা প্লাবিত হলে সেটি আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। রোশন, কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন খালেদ সাইফুল্লাহ। শাফিন যা বলছিল, আসলে আমরা দেখতে পেয়েছি যে ঢল থেকে পানির যে ঢল ছিল তা কিন্তু আসলে খুব ভয়াবহ, আরো বন্যা পরিস্থিতি আরো খারাপ পরিণতির দিকেই যাচ্ছে এবং যারা আসলে আটকে পড়েছেন তারা নিরাপদ আশ্রয়ে গবাদি পশু যাচ্ছেন, কিন্তু অনেকেই কিন্তু এখনো আটকে আছে। তবে কাজ করছে কিন্তু অনেক যারা আছেন ভলেন্টিয়ার বা যারা আছে স্বেচ্ছাসেবক তারা কিন্তু কাজ করছেন এই নিয়ে। পাশাপাশি উজানের ঢল, পাহাড় থেকে নেমে আসা যে পানির ঢল, তাতে পাহাড়ি অঞ্চল যেগুলো রয়েছে সেখানে পাহাড় ধস সহ বন্যার যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই খবর আমরা জানতে চাই। আমরা টানা বৃষ্টি এবং উজানের ঢলে রাঙামাটির বাঘাইছড়ির নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যা কবলিত ৯,৪০০ মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন জেলার 267টি আশ্রয় কেন্দ্রে এবং জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে। আশঙ্কা রয়েছে পাহাড় ধসের। এ বিষয়ে বিস্তারিত জানাতে লোকনাথ মন্দির আশ্রয় কেন্দ্র থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। সার্বিক বন্যা পরিস্থিতি কিরকম জানাবেন এবং পাহাড় ধসের শঙ্কায় বা ঝুঁকিতে যারা রয়েছেন তারা কি নিরাপদ আশ্রয়ে সরে যেতে পেরেছেন কিনা, প্রশাসন কিভাবে সহযোগিতা করছে? শাপিন, আপনি জানেন যে এই গত 1 সপ্তাহ ধরে যে বৃষ্টিপাত হয়েছে, একই সঙ্গে উজান থেকে নেমে আসার ঢলে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্রায় 30টা গ্রাম সেখানে আসলে প্লাবিত হয়েছে। এখন সেখানে 14,000-এর মতো মানুষ আসলে পানিবন্দী অবস্থায় রয়েছেন। সেখানে 55টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে 24টি আশ্রয় কেন্দ্রে বিপুল সংখ্যক মানুষ সেখানে অবস্থান করছেন।
একই সঙ্গে এই বৃষ্টিপাতের জন্য রাঙামাটির যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে, যেখানে পাহাড়ের পাদদেশে মানুষ বসবাস করছেন, সেখানে পাহাড়ধসের সংখ্যা তৈরি হয়, সেখানকার মানুষজনকে নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে। আমি যদি একটুখানি তথ্য দিতে চাই, সেখানে রাঙামাটি শহরের যে ইউনিয়ন রয়েছে ৬টি ইউনিয়ন, সেখানে ৫২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। একই সঙ্গে যে পৌর এলাকায়, সেখানে ২৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আমি এখন অবস্থান করছি রাঙামাটির যে লোকনাথ মন্দির যে আশ্রয় কেন্দ্র, এখানে ১২০ জন মানুষ অবস্থান করছেন এই মুহূর্তে, ২২টি পরিবারের। সব মিলিয়ে রাঙামাটি জেলায় এখন পর্যন্ত ২৬৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ৯,৪০০ মানুষ অবস্থান করছেন। আমি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন, এই সংখ্যক মানুষ অবস্থান করছে এবং যেখানে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে, তাদের খাবার সহ অন্যান্য বিষয়গুলো তারা দেখছেন। একই সঙ্গে জেলা প্রশাসনের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, সার্বক্ষণিক সেখানে যোগাযোগ রাখছেন স্থানীয় যারা স্বেচ্ছাসেবী রয়েছে, পুলিশ এবং সেনাবাহিনী। আমি গতকাল দেখেছি যেখানে সেনাবাহিনী সহযোগিতা নেওয়া হয়েছে এবং প্রতিটি এলাকায় গিয়ে যারা পাহাড়ের পাদদেশে অবস্থান করছেন তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে এসেছেন, প্রাণহানির যেন না ঘটে, জানমালের নিরাপত্তার জন্য তারা এই পদক্ষেপ নিয়েছেন বলে জেলা প্রশাসক জানিয়েছেন। একটুখানি বলে রাখি, এখন পর্যন্ত ত্রাণের যে অবস্থা রয়েছে, সে ১,০০০ টন খাদ্যশস্য রয়েছে, চাল, এবং একই সঙ্গে ২৫ লক্ষ টাকা রয়েছে এই দুর্যোগকালীন পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। শাফিন। সহকর্মী জিয়াউর রহমান জুয়েল যুক্ত হয়েছিলেন রাঙামাটি থেকে, জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতি মাথায় রেখে অনেকেই আশ্রয় কেন্দ্রে ছুটছেন সেই খবর। রোশন, আমরা পাহাড়ের খবরও দেখছিলাম যে ভয়াবহ বন্যায় প্লাবিত দেশের ১২টি জেলা, অনেক এলাকার বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে নতুন এলাকা। ফেনী থেকে এ বিষয়ে সবশেষ জানিয়েছেন সহকর্মী সাজিদ আরাফাত। ফেনীর ধর্মপুর ইউনিয়নের মেইন রাস্তায় আমি অবস্থান করছি। এই রাস্তাটি পুরোপুরি তলিয়ে গেছে, অর্থাৎ এখান দিয়ে যে যানবাহনগুলো চলাচল করছে সেগুলো কিন্তু বিপাকে পড়ছে। মানুষ প্রায় হাঁটু পানি পেরিয়ে, কোমর পানি পেরিয়ে কিন্তু এই রাস্তা ধরে চলাচল করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে উদ্ধারকারী একটি নৌকা রয়েছে। এখানকার যে স্থানীয় স্বেচ্ছাসেবকরা রয়েছেন, সেই নৌকাতে করে তারা একেবারে ধর্মপুরের ভেতরে গিয়ে যারা আটকে রয়েছেন তাদেরকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসছেন। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এখানে স্বেচ্ছাসেবকদের একটি বড় নৌকা আমরা দেখতে পাচ্ছি। তারা সকাল থেকে কাজ শুরু করেছে। সকাল থেকে এই ইউনিয়নের বিভিন্ন এলাকায় যারা আটকে পড়ে আছেন তাদেরকে কিন্তু উদ্ধার করে তারা নিয়ে এসে এই কিছুটা উঁচু স্থান সেখানে এসে তাদেরকে নামিয়ে দিচ্ছেন। আমরা কথা বলেছি এমন অনেক মানুষজন ভিতরে যারা আটকা পড়েছেন, এরকম অনেকেই আমরা দেখেছি, তাদেরকে এনে এই রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে এবং তারপর কিছুটা উঁচু স্থানে কিন্তু এই এলাকাবাসী চলে যাচ্ছেন। এখানকার যারা স্বেচ্ছাসেবী সংগঠনের যারা উদ্ধার কাজে নিয়োজিত আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে দিনব্যাপী তারা ওই উদ্ধার অভিযান চালাবেন এবং তারা বলছেন নৌকার সংকট, অর্থাৎ এখানে স্পিডবোট কিংবা আরও বড় বড় নৌকার যদি পর্যাপ্ত পরিমাণে থাকতো তাহলে এই উদ্ধার কাজ আসলে আরও বেশি সহজ হতো বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বারবারই কিছুক্ষণ পরপরই ভেতরে যাচ্ছেন এবং খোঁজ খবর নিয়ে দেখছেন কোথাও কেউ আটকে পড়া মানুষজন আছে কিনা, থাকলে তাদেরকে নিয়ে তারা নিরাপদে এখানে পৌঁছে দিচ্ছেন। রাস্তার ভিতরে যে স্রোত, এই স্রোতের ভিতরে তো কোনো যাওয়া কখনো সম্ভব না। এখন বাচ্চা কাচ্চা তো ছাদের উপরে, এখন তো যাওয়া আসায় খুব মুশকিল হয়ে গেছে। সবচেয়ে বেশি যেটা আমাদের জরুরি প্রয়োজন, আমাদের কিছু বোট প্রয়োজন, যেটা আমরা এখনো সাহায্য পাচ্ছি না। এই বোটটা আমরা ঢাকা থেকে সদরঘাট থেকে ভাড়া করে আনছি, সেই একটা বোট দিয়ে আমরা এলাকা পুরোটার মধ্যে রেস্কিউ করতেছি। এখানকার স্থানীয় যে ঘর বাড়িগুলো রয়েছে সেগুলো একেবারে টিনের চাল পর্যন্ত কিন্তু পানি উঠে গেছে আমরা দেখতে পাচ্ছি। ফসলের মাঠ বিস্তীর্ণ যেগুলো রয়েছে সেগুলো তো ভেসে গিয়েছেই। মানুষের ঘর বাড়ি, ইট ভাটা বা ব্যবসা প্রতিষ্ঠান সবগুলোই কিন্তু তলিয়ে গিয়েছে। এই ছিল ফেনীর থেকে সবশেষ। বানের জলে ভাসছে পূর্বাঞ্চলের লাখ লাখ মানুষ। কুমিল্লায় তীব্র স্রোতে গোমতী নদীর বাঁধ ভেঙে গেছে। চট্টগ্রামে বিভিন্ন এলাকা নতুন নতুনভাবে প্লাবিত হচ্ছে। নোয়াখালীতেও ২০ লাখ মানুষ রয়েছেন পানিবন্দী অবস্থায়। এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে সহকর্মীদের সাথে যুক্ত হব। প্রথমেই যেতে চাই কুমিল্লায়। খালেদ, জানাবেন যে গোমতী নদীর বাঁধ ভাঙার পরে সেটি কতগুলো এলাকাকে প্লাবিত করেছে নতুন করে, পাশাপাশি যারা স্থানীয় ছিলেন তারা কি নিরাপদে সরে যেতে পেরেছেন কিনা?
কুমিল্লায় সম্ভবত আমরা নেটওয়ার্কের কারণে যুক্ত হতে পারছি না। সহকর্মী খালেদ সাইফুল আমাদের সাথে আছেন, তার সাথে আমরা কথা বলবো। আমরা চট্টগ্রামে যেতে চাই। জিয়াদ, জানাবেন, আপনার পেছনে দেখছি অনেকেই কাজ করছেন এই বন্যার পানির ভেতরে। আসলে কি অবস্থা বিরাজ করছে চট্টগ্রামে এই মুহূর্তে, জানাবেন। ভয়াবহ পরিস্থিতি আসলে চট্টগ্রামের যে অংশটি ফেনীর সাথে লাগোয়া, বিশেষ করে মিরসরাইয়ের বারিয়ারহাট, করারহাট, শান্তিরহাট, জামালপুর সহ একেবারে 12 নম্বর খৈয়াছড়াই ইউনিয়ন সহ এই পুরো এলাকা আসলে প্লাবিত হয়েছে। এবং চট্টগ্রামের ফটিকছড়ি, নাজিরহাট, আমরা হাটহাজারি, এই পুরো অঞ্চল প্লাবিত এবং আমরা মানুষের আসলে হাহাকার দেখছি। আপনি যদি আমার পেছনে একটু খেয়াল করেন, আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে হয়তো হাঁটু সমান পানিতে দাঁড়িয়েছি। এর পেছনে মাইলের পর মাইল এলাকা, একেবারে ফেনী পর্যন্ত পুরো এলাকা আসলে পানিতে ডুবেছে। আমরা এখানে যারা আসছেন আসলে শত শত হাজার হাজার মানুষকে আমরা দেখতে পাচ্ছি, শিশু, বৃদ্ধ, ঘরের গবাদি পশু কিংবা সহায় সম্বল মাথায় করে যার যতটুকু সম্ভব নিয়ে মাইলের পর মাইল পানিতে হেঁটে কোনো রকম তারা নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন। এখানে অনেকেই আছেন এ পর্যন্ত এসেছেন আসলে তার স্বজনকে উদ্ধার করার জন্য, কিন্তু স্বজনের খবর পাওয়া যাচ্ছে না, কারণ গত দুদিন ধরে যেহেতু বিদ্যুৎহীন, সেহেতু এই পুরো এলাকাটিতে আসলে যোগাযোগ করা, মোবাইলের নেটওয়ার্ক নেই, পাশাপাশি অনেকের মোবাইলে চার্জ নেই, যার কারণে আসলে একেবারে কারোর সাথে যোগাযোগ করা পর্যন্ত সম্ভব হচ্ছে না। খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুই বন্ধ। আমরা কথা বলেছিলাম যে প্রায় দোতলা পর্যন্ত কোনো কোনো এলাকায় পানি উঠেছে, একতলা তো অনেক আগেই গতকালকেই ডুবেছে এবং পানির পরিমাণ কিন্তু বাড়ছে এখানে এখনো পর্যন্ত। এখানে পানি নামার একমাত্র পথ যেটি ফেনীর যে মুহুরী প্রজেক্ট আছে, সেই মুহুরী প্রজেক্টের স্লুইস গেট হয়ে পানি নামে, সেটি জোয়ারের সময় বন্ধ থাকলে পানির পরিমাণ আরও বাড়ে। তো জোয়ারের কারণে, যেহেতু জোয়ার চলছে, সে কারণে এখানে পানির পরিমাণ কিন্তু উজানের পানির পরিমাণ আরও বাড়ছে। তবে স্বস্তির খবর, এখন রোদ উঠেছে, বৃষ্টি খুব একটা নেই। কিন্তু এখানে যেটি হয়েছে যে হাজার হাজার মানুষ, জেলা প্রশাসনের যে হিসাব, প্রায় 2 লাখ মানুষ চট্টগ্রামে পানিবন্দী হয়ে পড়েছে। ত্রাণ সহায়তার খুবই প্রয়োজন। আমি মানুষের সাথে কথা বলেছি, একেবারে অপর্যাপ্ত ত্রাণ সহায়তা। তারা আশা করছেন যে সারা দেশ থেকে মানুষ অন্তত এই অঞ্চলগুলোতে ছুটে আসবে। এই মুহূর্তে আসলে উদ্ধার কাজ চালানো খুবই প্রয়োজন। এখানে নৌকার অভাব দেখা দিয়েছে। মানুষ আমরা দেখছি যে ভেলাই করে প্লাস্টিকের ড্রামগুলো বেঁধে যারা বয়োবৃদ্ধ আছেন, নারী আছেন, তাদেরকে নিয়ে আসার চেষ্টা করছেন। আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ অবস্থান নিয়েছে এবং এখানে মূলত এই মুহূর্তে তাদের জন্য ত্রাণ সহায়তা, অর্থাৎ শুকনো খাবার, সেটির বেশি প্রয়োজন এবং উদ্ধার কাজের জন্য উদ্ধার কর্মীর প্রয়োজন। বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসলে এই অঞ্চলগুলোতে যদি নৌকা নিয়ে আসা হয়, তাহলে হয়তো খুব দ্রুত তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হবে। আপনি দেখছেন যে হাজার হাজার মানুষ আসলে এই অবস্থায় পানিবন্দী হয়ে পড়েছে এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে হালদা, ফেনী, মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে চট্টগ্রামের হাটহাজারী সহ ফটিকছড়ির বিভিন্ন এলাকা নতুন নতুন করে প্লাবিত হচ্ছে এবং হাঁটু থেকে কোমর সমান পানিতে, বলা যায় পুরো চট্টগ্রাম বিভাগটি আসলে বিপর্যস্ত অবস্থায় আছে। শাফিন গ্রাম থেকে ছিলেন খালেদ, আপনার কাছে যেতে চাই। আবারও জানাবেন যে গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ার পরে সেখানে নতুন করে প্লাবিত এলাকার পরিমাণ বেড়েছে কিনা, যারা দুর্গত রয়েছেন তারা এখন কি অবস্থায় আছেন? শাফিন, কুমিল্লার বরবরিয়া এলাকা, বুড়িচং উপজেলার সেখানে কিন্তু গতকাল রাতে গোমতী নদীর বাঁধ ভেঙে যায় এবং সেটি ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকে এবং পানির প্রচণ্ড ব্যাগে করছে। আমি ঠিক পাশে একটি গ্রাম মহিষমারা, সেখান দিয়ে কিন্তু পানিগুলো লোকালয়ে প্রবেশ করতে আমরা দেখছি যে প্রচণ্ড বেগে কিন্তু গোমতী নদীর যে পানি সেগুলো কিন্তু প্রবেশ করছে এবং এত বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে, সময় সময় কিন্তু পানি সে লোকালয়ে প্রবেশ করছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। কুমিল্লার এই গোমতী নদীর ভাঙনের ফলে পাশে যে 2টি উপজেলা, বিশেষ করে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলার কয়েক লাখ মানুষ কিন্তু ইতিমধ্যে এই বন্যার দ্বারা এবং এখানে জায়গাটিতে ভাঙনের সৃষ্টি হয়েছে। তার পাশে বুরবরিয়া, মহিষমারা, 16 নল ইউনিয়ন, রাজাপুর ইউনিয়ন, সেগুলোতে সেই
গুলোতে পানি কিন্তু ঘরে প্রবেশ করেছে, কোথাও কোথাও ঘর ডুবে গিয়েছে এবং যার কারণে সকল মানুষ কিন্তু রাতের বেলা যখন 11:30 থেকে 12টার সময় এই ভাঙনের সৃষ্টি হয় তারপর থেকে কিন্তু মানুষ সবাই নিরাপদ জায়গায় যেতে পারেননি। এখানে যারা উদ্ধার কর্মীরা আছেন খুব অল্প পরিমাণে উদ্ধার কর্মীরা কিন্তু এখানে কাজ করছেন এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে একটি উদ্ধারকারী ট্রলারে করে কয়েকজন নারী এবং শিশুকে এখানে নিয়ে আসা হয়েছে। তো তারা বলছেন যে ভেতরে প্রচুর পরিমাণ মানুষ আটকা পড়ে আছেন, বাড়ির ছাদে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন এবং তারা অবস্থান করার কারণে কিন্তু তারা আসলে সেখানে খাবারের সংকট রয়েছে, বিশেষ করে শুকনো খাবার কিংবা রান্না সেখানে কোনো সুযোগই নেই, আর যার ফলে মানুষদের মধ্যে একটা মানবিক বিপর্যয়ের মতো অবস্থা তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন যে ভেতরে অনেক অসুস্থ নারী এবং গর্ভবতী নারীরাও রয়েছেন, তারা তাদের পরিবারের কেউ কেউ বাঁধে আসতে পেরেছেন, তারা বাকিদের জন্য অপেক্ষা করছেন এবং কোনোভাবেই তাদেরকে উদ্ধার করার সুযোগ হচ্ছে না। এ নিয়ে কিন্তু মানুষজন যারা উদ্ধার হয়েছেন কিংবা এখানে আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে বেশ উৎকণ্ঠা কাজ করছে। বাঁধে তারা তাদের গবাদি পশু রক্ষা করতে পেরেছেন এবং অনেকের গবাদি পশু এই স্রোতে ভেসে গিয়েছে কিংবা মারা গেছে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ এখানে কিন্তু ব্যাপকভাবে বন্যার ক্ষতি আমরা দেখতে পাচ্ছি। যে এখানে যে মাছের রয়েছে বলা যায় যে কয়েক শতাধিক মাছের ঘের রয়েছে এবং যেখান থেকে কিন্তু মাছ এখান থেকে চলে গিয়েছে এবং যার ফলে আশেপাশে উৎসুককেও দেখছি যে তারা জাল দিয়ে কিন্তু মাছ ধরছেন এবং বন্যায় পানিবন্দী হয়েছে। সেখানে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে পানিতে কিন্তু ঘর পড়ে গিয়েছে এবং ঘর পড়ে যাওয়ার কারণে মানুষজনের মধ্যে এখানে আতঙ্ক কাজ করছে যে তাদের ঘরবাড়ির নিরাপত্তা এবং যারা বাড়িতে বসবাস করছে তাদেরকে উদ্ধার করা নিয়ে কিন্তু তাদের মধ্যে বেশ আতঙ্ক কাজ করছে। ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসন কিংবা অন্যান্য উদ্ধার তৎপরতা খুব একটা আমরা দেখিনি, তবে সেগুলো কিন্তু খুব অপ্রতুল। তারপরেও বেসরকারিভাবে ব্যক্তি উদ্যোগে বিভিন্ন সংগঠন সংস্থা তারা কিন্তু উদ্ধার কাজে আসছেন, সেগুলোর সংখ্যা কম এবং বোটের কথা বলছেন যে বোট যদি আরও বেশি থাকতো তাহলে হয়তো বা তারা আরও ভালোভাবে উদ্ধার করতে পারতেন। এই ছিল কুমিল্লার বুরবুরিয়া এলাকা থেকে গোমতী নদী ভাঙনের সবশেষ খবর। খালিদ, আপনি সাবধানে কাজ করবেন, আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যুক্ত হব। নোয়াখালীর খবর জানতে চাই। নাসিম, জানাবেন যে 9টি উপজেলা পুরোপুরি তলিয়ে গেছে, 20 লাখ মানুষ পানিবন্দী অবস্থায়। নোয়াখালীর এই দুর্গত মানুষরা কি আশ্রয় কেন্দ্রে যেতে পেরেছেন কিনা, তাদের জন্য ত্রাণ সহায়তা আসছে কিনা বা পৌঁছতে পারছে কিনা, যদি কেউ উদ্দেশ্য নিয়ে গিয়েও থাকেন সেখানে ত্রাণ সহায়তার জন্য জানাবেন। শাপেন, নোয়াখালীর 9টি উপজেলায় কিন্তু গত এক সপ্তাহ আগ থেকেই পানিতে জলাবদ্ধতা নিমজ্জিত ছিল, যেটি গত 2 দিন আগেই কিন্তু বন্যায় রূপ নিয়েছে এবং এই বন্যায় কিন্তু নোয়াখালীর 9টি উপজেলা আবারও পানিতে ভেসে গেছে। গত 2 দিন থেকে নোয়াখালীতে কিন্তু প্রায় 400টিরও বেশি আশ্রয় কেন্দ্রে 60 থেকে 70 হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। এছাড়া বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা থেকে শুরু করে যত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে সকল আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষ আশ্রয় নিয়েছেন এবং এই সকল আশ্রয় কেন্দ্রে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ত্রাণ সহায়তা, শুকনো খাবার জরুরিভাবে পাঠানো শুরু করেছে। তো নোয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আসলে বন্যা দুর্গত মানুষদের জন্য কিন্তু সরকারি যে সকল সহযোগিতা পাঠাচ্ছে তার পাশাপাশি কিন্তু বেসরকারি পর্যায়েও বিভিন্ন সহায়তা পাঠাচ্ছে। এছাড়া নোয়াখালীতে যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকেও গত 2 দিন থেকে আমরা মাঠে দেখতে পেয়েছি তারা বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে আসছে। তো আসলে শাপিন, আজ সকাল থেকে নোয়াখালীতে কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হলেও কিন্তু নোয়াখালীতে পানির পরিমাণ বেড়ে চলছে এবং এই পানির পরিমাণ বাড়ার কারণে কিন্তু স্থানীয়দের মধ্যে আতঙ্ক এবং উৎকণ্ঠাও কিন্তু বাড়ছে। বিশেষ করে নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ি, কবিরহাট এবং কোম্পানিগঞ্জ আর এদিকে সদর এবং বেগমগঞ্জ, এই 6টি উপজেলায় কিন্তু পানির পরিমাণ ক্রমশই বাড়ছে এবং এই 6টি উপজেলায় শুকনো জায়গা খুব একটা আমরা দেখতে পাইনি। আমি আজ সকাল থেকে নোয়াখালীর বেগমগঞ্জ, সদর, নোয়াখালী পৌরসভা এসবের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। এসব এলাকায় ঘুরে যেটি দেখতে পেয়েছি মানুষের আসলে বাসা বাড়ি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত সবকিছুতেই পানি উঠে গেছে, পানিতে ডুবে গেছে। তাদের ঘরের অনেক গুরুত্বপূর্ণ মালামালও কিন্তু নষ্ট হয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরের অনেক গুরুত্বপূর্ণ কাগজও কিন্তু বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে বলে আমরা খবর পেয়েছি। তো জেলা প্রশাসন যেটি জানিয়েছেন, নোয়াখালীতে আসলে এখন পর্যন্ত প্রায় 20 লাখ মানুষ পুরো জেলায় কিন্তু পানিবন্দী রয়েছে এবং নোয়াখালীর পানি নামার জন্য গতকাল কিন্তু নোয়াখালীর কোম্পানিগঞ্জের যে মুসাপুর স্লুইস গেটটি রয়েছে সেটি কিন্তু কিছুক্ষণের জন্য খুলে দেওয়া হয়েছিল। এরপর পরে যখন জোয়ার আসে সেটি আবার বন্ধ করে দেওয়া হয় যেন আবার পাল্টা পানি যেন নোয়াখালীর ভিতরে না ঢুকতে পারে এবং আজ সকালে কিন্তু স্লুইস গেটটি আবারও চালু করেছে বলে আমরা জানতে পেরেছি। এদিকে নোয়াখালীর সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত 4 দিন যাবতে নোয়াখালী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক হলে কিন্তু এই সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছে।
তো আসলে নোয়াখালীতে মানুষ আসলে ক্রমেই তাদের উৎকণ্ঠা এবং আতঙ্ক বিরাজ করছে, কারণ 1998 সালের পরে কিন্তু নোয়াখালী যারা প্রবীণ রয়েছেন তারা জানিয়েছেন 1998 সালের পরে নোয়াখালীতে এই ধরনের বন্যা পরিস্থিতি এর আগে তৈরি হয়নি। তো তারা চাচ্ছেন এই মুহূর্তে আসলে ত্রাণ সহায়তা এবং এই মুহূর্তে তাদেরকে যেন নিরাপদে আশ্রয় কেন্দ্রে, যারা এখনো আশ্রয় কেন্দ্রে যেতে পারেনি তাদেরকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে যেন পাঠানো যায়, সেই ধরনের সহযোগিতা কিন্তু তারা চাচ্ছেন। তো শাফিন, আসলে নোয়াখালী থেকে এ ছিল এখন অব্দি আমার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ। সহকর্মী নাসিম শুভ নোয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন। এর আগে খালিদ সাইফুল্লাহ কুমিল্লা থেকে এবং হুসাইন জিয়াদ চট্টগ্রাম মিরসরাই থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সবশেষ খবর। টানা বৃষ্টি এবং উজানের ঢলে পাহাড়ি এলাকা রাঙামাটির বাঘাইছড়ির নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এখানেও বন্যা কবলিত রয়েছে ৯,৪০০ মানুষ। আশ্রয় কেন্দ্রে ঠাঁই দিতে পেরেছেন। জেলায় ২৬৭টি আশ্রয় কেন্দ্র এবং জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে। আশঙ্কা রয়েছে পাহাড় ধসের। এ বিষয়ে বিস্তারিত জানাতে লোকনাথ মন্দির আশ্রয় কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, জানাবেন যে রাঙামাটিতে যারা পাহাড় ধসের ঝুঁকিতে আছেন তাদের কি নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে কিনা? শাপিন, আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে গত এক সপ্তাহ ধরে যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের দুটি ঘটনা ঘটেছে। একটি হচ্ছে যে উজান থেকে নেমে আসা যে ঢল, সেটি একই সঙ্গে বৃষ্টিপাতের কারণে এখানে পাহাড় ধস এবং বাঘাইছড়ি যে নিম্নাঞ্চল সেই অঞ্চলগুলো তাহলে 30টি গ্রাম প্লাবিত হয়েছে। তাদেরকে সেখানে 55টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে 24টি আশ্রয় কেন্দ্রে সেখানে মানুষ বসবাস করছেন। একই সঙ্গে এখানে রাঙামাটি যে পাহাড়ি এলাকা রয়েছে, যেখানে পাহাড়ের পাদদেশে মানুষ বসবাস করছেন, রাঙামাটি শহরে 23টি আশ্রয় কেন্দ্রে এই মুহূর্তে সেখানে ঝুঁকিপূর্ণ বাসিন্দারা অবস্থান করছেন। গতকাল থেকে আসলে কয়েকদিন ধরে প্রচারণা চালালেও গতকালই আসলে সেনাবাহিনী এবং পুলিশ এবং অন্যান্য যারা প্রশাসনের আছেন, প্রশাসনের কর্মকর্তারা সেখানে মাঠে নেমেছেন এবং মানুষজনকে আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে এসেছেন। আমি সকাল থেকে যেটি দেখেছি যে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ঘুরে সেখানে মানুষেরা, নারী পুরুষেরা অবস্থান করছেন এবং একই সঙ্গে যারা পুরুষরা রয়েছেন তারা দিনের বেলায় এই আশ্রয় কেন্দ্র, রাতের বেলায় আশ্রয় কেন্দ্রগুলোর বাইরে তারা অবস্থান করছেন নিজেদের সহায় সম্পত্তি এবং ঘর বাড়ি দেখভালের জন্য, এবং শুধু নারী এবং পুরুষরা সেই আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। এখন আমরা সকাল থেকে যেটি দেখেছি যে এই বৃষ্টিপাত কিছুটা কমে গেছে, এই কারণে এখন সেইভাবে আসলে ভয়ের কারণ আপাতত কমে এসেছে। এই কয়েকদিনই যে বৃষ্টিপাত হলে সেখানে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের অন্তত 10টি জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সড়কে মাটি চলে এসেছিল, যানবাহনের যোগাযোগ কিছুটা বিঘ্নিত হয়েছে এবং রাঙামাটি বান্দরবান যে সড়ক রয়েছে সেখানে 5টি স্থান ভেঙে গিয়েছিল, ধসে যাওয়ার ঘটনা ঘটেছে, সেখানেও যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছিল। পাহাড় ধস ঠিক কতগুলি ঘটেছে এখন পর্যন্ত সেই তথ্য এখন পর্যন্ত জেলা প্রশাসনের কাছে পৌঁছেনি। অনেক যেহেতু এই অবস্থায় অনেক জনপ্রতিনিধি আতঙ্কপূর্ণ রয়েছেন, সার্বিক অবস্থা আসলে পাওয়াটাও কিছুটা দুষ্কর হয়েছে। জেলা প্রশাসন থেকে 267টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং একটি জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে সার্বক্ষণিক বিষয়গুলো দেখভাল করার জন্য। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ। শাফিন। জিয়াউর রহমান জুয়েল যুক্ত হয়েছিলেন রাঙ্গামাটি থেকে, জানাচ্ছিলেন বন্যা ও পাহাড় ধসের সবশেষ খবর। ভয়াবহ বন্যায় কুমিল্লা 6 জন সহ দেশের 5 জেলায় 11 জনের প্রাণহানি হয়েছে। অনেক এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না দুর্গতরা। বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ফেনী থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী সাজিদ আরাফাত। ফেনীর ধর্মপুর ইউনিয়নের মেইন রাস্তায় আমি অবস্থান করছি। এই রাস্তাটি পুরোপুরি তলিয়ে গেছে, অর্থাৎ এখান দিয়ে যে যানবাহনগুলো চলাচল করছে সেগুলো কিন্তু বিপাকে পড়ছে। মানুষ প্রায় হাঁটু পানি পেরিয়ে, কোমর পানি পেরিয়ে কিন্তু এই রাস্তা ধরে চলাচল করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে উদ্ধারকারী একটি নৌকা রয়েছে। এখানকার যে স্থানীয় স্বেচ্ছাসেবকরা রয়েছেন সেই নৌকাতে করে তারা একেবারে ধর্মপুরের ভেতরে গিয়ে যারা আটকে রয়েছেন তাদেরকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসছেন। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এখানে স্বেচ্ছাসেবকদের একটি বড় নৌকা আমরা দেখতে পাচ্ছি। তারা সকাল থেকে কাজ শুরু করেছে। সকাল থেকে এই ইউনিয়নের বিভিন্ন এলাকায় যারা আটকে পড়ে আছেন তাদেরকে কিন্তু উদ্ধার করে তারা নিয়ে এসে এই কিছুটা উঁচু স্থান যেখানে সেখানে এসে তাদেরকে নামিয়ে দিচ্ছেন। আমরা কথা বলেছি এমন অনেক মানুষজন ভিতরে যারা আটকা পড়েছেন, এরকম অনেকেই আমরা দেখেছি, তাদেরকে এনে এই রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে এবং তারপর কিছুটা উঁচু স্থানে কিন্তু এই এলাকাবাসী চলে যাচ্ছেন। এখানকার যারা স্বেচ্ছাসেবী সংগঠনের যারা উদ্ধার কাজে নিয়োজিত আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে
দিনব্যাপী তারা ওই উদ্ধার অভিযান চালাবেন এবং তারা বলছেন নৌকার সংকট, অর্থাৎ এখানে স্পিডবোট কিংবা আরো বড় বড় নৌকার যদি পর্যাপ্ত পরিমাণে থাকতো তাহলে এই উদ্ধার কাজ আসলে আরো বেশি সহজ হতো বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বারবারই কিছুক্ষণ পরপরই ভেতরে যাচ্ছেন এবং খোঁজ খবর নিয়ে দেখছেন কোথাও কেউ আটকে পড়া মানুষজন আছে কিনা, থাকলে তাদেরকে নিয়ে তারা নিরাপদে এখানে পৌঁছে দিচ্ছেন। রাস্তার ভিতরে যে স্রোত, এই স্রোতের ভিতরে তো কোনো যাওয়া কখনো সম্ভব না। এখন বাচ্চা কাচ্চা তো ছাদের উপরে, এখন তো যাওয়া আসায় খুব মুশকিল হয়ে গেছে। সবচেয়ে বেশি যেটা আমাদের জরুরি প্রয়োজন, আমাদের কিছু বোট প্রয়োজন, যেটা আমরা এখনো সাহায্য পাচ্ছি না। এই বোটটা আমরা ঢাকা থেকে সদরঘাট থেকে ভাড়া করে আনছি, সেই একটা বোট দিয়ে আমরা এলাকা পুরোটার মধ্যে রেস্কিউ করতেছি। এখানকার স্থানীয় যে ঘর বাড়িগুলো রয়েছে সেগুলো একেবারে টিনের চাল পর্যন্ত কিন্তু পানি উঠে গেছে আমরা দেখতে পাচ্ছি। ফসলের মাঠ বিস্তীর্ণ যেগুলো রয়েছে সেগুলো তো ভেসে গিয়েছেই। মানুষের ঘর বাড়ি, ইট ভাটা বা ব্যবসা প্রতিষ্ঠান সবগুলোই কিন্তু তলিয়ে গিয়েছে। এই ছিল ফেনীর থেকে সবশেষ। ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে মিরসরাইয়ের করের হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, চট্টগ্রামে যারা আসলে পানিবন্দী অবস্থায় রয়েছেন তাদেরকে পুরোপুরিভাবে উদ্ধারে আসলে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে এবং তাদেরকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছানো গিয়েছে কিনা এবং চট্টগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি জানাবেন। রওশন, ভয়াবহ পরিস্থিতি আসলে পুরো চট্টগ্রামের অন্তত 4টি উপজেলায় এবং এর বাইরে মোট 9টি উপজেলা আসলে বন্যা আক্রান্ত হয়েছে। যে উপজেলাগুলো বিশেষ করে হালদা নদীর পার্শ্ববর্তী ফটিকছড়ি, হাটহাজারী এবং রাঙ্গুনিয়া উপজেলা। আর এর বাইরে চট্টগ্রামের যে ফেনী নদী, যেটি ফেনীর কাছাকাছি অঞ্চলের যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে বারিয়ারহাট, আমি এখন যেখানে আছি করের হাট অংশ, এই পুরো অংশ আসলে একতলা সমান পানিতে ডুবে গিয়েছে গত 2 দিন আগে এবং এখনও পানি কিন্তু কোনো অংশেই কমেনি, বরঞ্চ ফেনী এবং কুমিল্লার অংশের পানি এই অংশ দিয়ে যাওয়ার কারণে কিছু কিছু অংশের পানি, সে কারণে এখানে পানির পরিমাণ কিন্তু বেড়েছে। আমি যেখানে আছি সেখানে কোমর সমান পানি, কিন্তু এর পেছনে আসলে মাইলের পর মাইল এলাকা। আপনি যদি একটু দেখেন যে হাজার হাজার মানুষ, আসলে আমি যখন এসেছি এখন থেকে 2 ঘন্টা আগে, এই হাজার হাজার মানুষ মাইলের পর মাইল পাড়ি দিয়ে কোমর সমান বুক সমান পানি পাড়ি দিয়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছুটছেন। সবার চোখে মুখে উদ্বেগ, উৎকণ্ঠা, ভয়ার্ত চোখগুলো বলে দিচ্ছে আসলে কি পরিমাণ অবর্ণনীয় কষ্ট আসলে ভোগ করছেন এখানকার মানুষ। এবং বিশেষ করে নারীরা দেখতে পাচ্ছি, শিশুদের দেখতে পাচ্ছি ঘাড়ে করে নিয়ে আসা হচ্ছে, নারীদেরকে ছোট ছোট ভেলাই করে নিয়ে আসার চেষ্টা চলছে, বোটে করে নিয়ে আসার চেষ্টা চলছে। দেশের নানা প্রান্ত থেকে উদ্ধারকারী কর্মীরা এখানে যোগ দিয়েছেন, বিশেষ করে তরুণরা যোগ দিয়েছেন, নৌকো নিয়ে এই জায়গায় এসেছেন, কিন্তু সেটি আসলে পর্যাপ্ত নয় এখনো পর্যন্ত। যার কারণে আমরা দেখছি যে হাজার হাজার মানুষ আসলে পায়ে হেঁটে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন এবং মানুষ বলছিলেন যে এই রকম বন্যা কিংবা এরকম পরিস্থিতি তারা গত 30 থেকে 40 বছরে দেখেননি। যেটুকু সহায় সম্বল পাচ্ছেন হাতে করে এই দীর্ঘ পথ পাড়ি দিয়া নিশ্চয়ই তাদের জন্য কষ্টের, কিন্তু সেই পথেও যেটুকু সম্বল আছে সেটি নিয়ে প্রাণ নিয়ে কোনো রকম পালিয়ে আশ্রয়কেন্দ্রগুলোতে তারা এখন গিয়ে উঠছেন। এবং এখানের গত 2 দিন ধরে আসলে এখানে নেটওয়ার্ক নেই, মোবাইল টাওয়ারগুলো খুব একটা সচল রাখা সম্ভব হচ্ছে না, ইন্টারনেট নেই, যোগাযোগ করা অনেকের সাথে সম্ভব হচ্ছে না। ফলে কি পরিমাণ মানুষ আসলে হতাহত হয়েছে, কি পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে সেটি এই মুহূর্তে বলা মুশকিল। তবে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইছামতি খালে ডুবে নিহত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আছেন চট্টগ্রামে অন্তত আরও 2 জন। জেলা প্রশাসন যেটি বলছে, প্রায় 2 লাখের মতো মানুষ পানিবন্দী অবস্থায় আছে পুরো চট্টগ্রামের প্রায় 93টি ইউনিয়নে এবং চেষ্টা চলছে বন্যা দুর্গতদের ত্রাণ দেওয়ার। সাধারণ মানুষকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তারা পানির বোতল থেকে শুরু করে শুকনো খাবার নিয়ে যাচ্ছেন, কিন্তু সেটি পর্যাপ্ত নয়। এখানকার মানুষ বলছেন যে এই মুহূর্তে জরুরি ত্রাণ সহায়তা যেমন প্রয়োজন, তেমনি উদ্ধার কাজের জন্য উদ্ধারকর্মী এবং প্রচুর নৌকার এই জায়গাগুলোতে প্রয়োজন। রওশন।
এবার চট্টগ্রাম থেকে কুমিল্লায় বন্যা পরিস্থিতি জানতে সেখানে আছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। সাইফুল্লাহ, গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় কিন্তু অনেক মানুষ দুর্ভোগে পড়েছেন, তাদেরকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছে জেলা প্রশাসন। সেক্ষেত্রে আসলে তারা নিরাপদ আশ্রয়ে যেতে পেরেছেন কিনা, এবং আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে শুকনো, সেটা আসলে কোথায়, এবং বাঁধ আর একটু জানাবে যে বাঁধের কয়টি জায়গা ভেঙেছে? রওশন, কুমিল্লায় গতকাল রাতে গোমতী নদীর বাঁধ ভেঙেছে যে জায়গাটিতে, এটি হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার বুরবুরি এলাকা। আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু বাঁধের ভাঙন সৃষ্টি হয় এবং এর ফলে রাত থেকেই কিন্তু তীব্র বেগে পানি ঢুকতে দেখছি আমরা। লোকালয়ে মানুষের কিন্তু এখান থেকে নিরাপদ আশ্রয়ের দিকে যারা পেরেছেন চলে গিয়েছেন, কিন্তু এরপরেও মানুষ যারা উদ্ধার হয়েছেন কিংবা আশ্রয় কেন্দ্র কিংবা বাঁধের উপরে যারা অবস্থান করছেন তারা বলছেন যে বিপুল পরিমাণ মানুষ তারা কিন্তু ঘরবাড়িতে আটকা পড়েছেন, কারণ এই দিকে যে গোমতীর ভাঙন হবে কিংবা এই জায়গাতে যে বন্যার সৃষ্টি হবে তারা কিন্তু সেটা অনেকেই সেটা বুঝতে পারেননি। কারণ গোমতী প্রায় 60টি উপজেলার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। ভারতের ত্রিপুরা থেকে শুরু হয় এই গোমতী কুমিল্লার কটক বাজার দিয়ে কুমিল্লায় প্রবেশ করে এবং সদর উপজেলা দিয়ে বুড়িচং ব্রাহ্মণপাড়া হয়ে কিন্তু সেটি আরও 3-4টি উপজেলা হয়ে কিন্তু সেটি মেঘনা নদীতে মিশেছে। তো তার ফলে সাধারণ মানুষ সবাই উৎকণ্ঠিত ছিলেন যারা নদীর পাড়ে বসবাস করছেন। প্রায় 20টি এলাকায় কিন্তু নদীর ভাঙন হতে পারে সেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, ফাটল হয়েছিল এবং সেরকম ঝুঁকিও তৈরি হয়েছিল, কোথাও কোথাও পানিও কিন্তু বেরিয়েছিল। কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে যে মানুষজন যারা আটকা পড়েছেন তাদেরকে উদ্ধারের জন্য যেই রেস্কিউ টিম কাজ করছে সেগুলো কিন্তু পর্যাপ্ত নয় এবং সেখানে রাস্তার কারণে কিন্তু অনেক বোট অনেক দুর্গম এলাকাতে যেতে পারছে না। যেই জায়গাটিতে ভাঙন সৃষ্টি হয়েছে তার পূর্ব দিকে হচ্ছে সীমান্তবর্তী দুটি উপজেলা ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং এবং কুমিল্লা সদরের বেশ 2টি ইউনিয়ন। তো সেগুলো কিন্তু ধীরে ধীরে প্লাবিত হচ্ছে এবং আমরা দেখছি যে পানির যে ব্যাগ সেটি কিন্তু খুব তাড়াতাড়ি পুরো 2টি উপজেলাকে গ্রাস করবে, কারণ বিপুল পরিমাণ প্রচুর পরিমাণে পানি কিন্তু আমরা ঢুকতে দেখছি এবং মানুষের ফসলের ক্ষতি হচ্ছে, জানমালের ক্ষতি হচ্ছে। গবাদি পশু নিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন বাঁধের উপর। তারা বলছেন যে তারা আসলে জানেন না যে এটা ক্ষয়ক্ষতি কীরকম। তারা বলছেন যে তাদের অনেকের গরু গবাদি পশু কিন্তু এখান থেকে চলে গিয়েছে, ভেসে গিয়েছে এবং তারা তাদের পরিবার পরিজনকে নিয়ে কোনো রকম তারা কিন্তু তীরে এসে আশ্রয় নিয়েছেন। তো এখানকার যে পরিস্থিতি, এখানে আসলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পানিও বাড়ছে, পানির লোকালয়ে প্রবেশ করছে এবং এটিতে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পৌঁছানো প্রয়োজন। মানুষের খাবারের সংকট রয়েছে, সেগুলো আসলে যদি পর্যাপ্ত পরিমাণে না পৌঁছে তাহলে মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে এবং মানুষজন বলছেন যে সেখানে খাবার পানি এবং খাবারের সংকট তীব্র হচ্ছে এবং মানুষজন দুর্ভোগে আছেন, যারা অসুস্থ এবং বৃদ্ধ রয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু আসলে কোনো রকম উদ্যোগ খুব বেশি দেখা যাচ্ছে না। তো এখানে যে পরিস্থিতি এরকমভাবে কিন্তু কুমিল্লার 14 গ্রাম এবং নাঙ্গলকোট সেখানেও কিন্তু গতকাল থেকেই কিন্তু জলাবদ্ধ অবস্থা, অর্থাৎ 10 থেকে 12 লাখ মানুষ কুমিল্লাতে পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের জন্য পর্যাপ্ত সহযোগিতা এবং খাবারের প্রয়োজন, সেটাই বলছেন এখানকার স্বেচ্ছাসেবীরা। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ খবর। কুমিল্লা এবং চট্টগ্রামের বন্যা পরিস্থিতি খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। নোয়াখালীতে বন্যা পরিস্থিতি ক্রমশই অবনতি হচ্ছে। জেলার 9 উপজেলায় সবগুলো এলাকায় পানিতে ডুবে গেছে। পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন প্রায় 20 লাখ মানুষ এবং ব্রাহ্মণবাড়িয়ায় পানিবন্দী অবস্থায় রয়েছেন, তবে কিছুটা তাদের বন্যার যে অবস্থা সেটা বেশ উন্নতি হয়েছে। এই 2 জেলার খবর জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই চলে যেতে চাই আমরা নোয়াখালীর কাছে। নোয়াখালী আছেন নাসিম শুভ। নাসিম, বন্যার সার্বিক পরিস্থিতি কি এবং যারা আসলে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার কথা ছিল তারা কি যেতে পেরেছেন কিনা? রোশন, শুরুতে বলে রাখি আজ সকাল থেকে কিন্তু দীর্ঘ প্রায় 10 দিন পর নোয়াখালীর যে আকাশে সূর্যের দেখা দিয়েছে এবং আজ সকাল থেকে রোদ উঠেছে, যার কারণে কিন্তু
পানি কিছু কিছু জায়গায় খুব অল্প পরিমাণে কমা শুরু করেছে। তবে এখন পর্যন্ত বেশ কিছু এলাকা নোয়াখালীর 9টি উপজেলার সেগুলো কিন্তু পানিতে তলিয়ে আছে। আমি আপনাকে জানিয়ে রাখি, গত প্রায় 10 দিন থেকে নোয়াখালীতে ভারী বর্ষার কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছিল এবং সেটি সবশেষ গত 2 দিন আগে কিন্তু বন্যায় রূপ নিয়েছে। তো এই বন্যায় নোয়াখালীর প্রায় এখন পর্যন্ত 60 থেকে 70 হাজার মানুষ প্রায় জেলার 450টিরও বেশি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এছাড়া সরকারি আশ্রয় কেন্দ্রের বাইরেও জেলার যে সকল মসজিদ, মন্দির, গির্জা রয়েছে এসব জায়গায়ও কিন্তু স্থানীয়রা আশ্রয় নিয়েছেন। নোয়াখালীর প্রায় 20 লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় গত প্রায় 10 দিনের মতোই দিন খুবই মানবেতর জীবনযাপন করছেন। তো আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর সদর উপজেলার মাইজদিতে, এবং এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রধান সড়কে কিন্তু পানির এই অবস্থা। একই অবস্থা কিন্তু পুরো জেলার 9টি উপজেলাতেও। নোয়াখালী সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ি, কবিরহাট, কোম্পানিগঞ্জ, সদর এবং বেগমগঞ্জ, এই 6টি উপজেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এবং গতকাল এবং গত পরশু 2 দিনে কিন্তু নোয়াখালী সেনবাগে বন্যার পানিতে এবং ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্যার পানিতে তার জড়িয়ে 2 জনের মৃত্যুর খবর আমরা কিন্তু পেয়েছি। তো আমি কথা বলেছি নোয়াখালীর জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন যে সকল আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলো এখনো খোলা রাখা হয়েছে এবং অনেকেই তাতে আশ্রয় নিয়েছেন, এবং বাকি যারা আশ্রয় নেননি তাদের জন্য আশ্রয় কেন্দ্রের বাইরেও বিভিন্ন সরকারি যে সকল দপ্তর এবং প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে থাকার ব্যবস্থা কিন্তু তারা ইতিমধ্যে করেছেন। এছাড়া যে সকল আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ইতিমধ্যে জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন জেলা প্রশাসনের পাশাপাশি জেলার রেড ক্রিসেন্ট থেকে শুরু করে জেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে তাদের জরুরি ত্রাণ সেবা দিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আমি আজ সকাল থেকেই নোয়াখালীর সদর এবং বেগমগঞ্জের বেশ কয়েকটি এলাকায় ঘুরে বন্যা দুর্গত যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা আসলে একটা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা কিন্তু এখন পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী পাননি বলে আমাদেরকে জানিয়েছেন। তো জেলা প্রশাসক বলছেন আসলে তাদের যেই কমিটি করা হয়েছে সেই ট্যাগ অফিসাররা কিন্তু তাদের নিজ নিজ এলাকার তালিকা করছেন এবং প্রশাসনকে জানাচ্ছেন। প্রশাসনকে জানানোর পরে কিন্তু সে সকল এলাকায়ও কিভাবে ত্রাণ পাঠানো যায় দুর্গম হয় সেই ব্যাপারে কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো রৌশন, এই ছিল আসলে নোয়াখালী থেকে পানি বন্দি মানুষের কথা নিয়ে আমার কাছে এখন পর্যন্ত সব শেষ। নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানছিলাম, এবার জানতে চাই একটু ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে আছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়াতে নতুন করে কোনো বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে এবং নতুন করে কোনো পয়েন্ট পানি আসলে বাড়েনি, তবে এখনও কিন্তু 40টি গ্রাম প্লাবিত রয়েছে। সেক্ষেত্রে যারা প্লাবিত গ্রামগুলোর যে মানুষ তারা কি আশ্রয় কেন্দ্রে গিয়েছেন নাকি নিজেদের বাড়িতে অবস্থান করছেন? অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি চলে আসছে, অর্থাৎ এখন রোশন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার যে বন্যা পরিস্থিতি সেটি কিছুটা উন্নতি হয়েছে, অর্থাৎ গতকাল রাত থেকে বৃষ্টিপাত না হওয়ার ফলে এবং ভারতের উজান থেকে যে ঢলের যে পানি আসছিল সেই পানির বেগ কমে যাওয়ার ফলে আসলে এখন কিন্তু নতুন করে আর কোনো গ্রাম প্লাবিত হওয়ার খবর আমরা পাইনি। তবে এখনো কিন্তু প্রায় 5,000 বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং সরকার যে আশ্রয় কেন্দ্রগুলো উপজেলা প্রশাসন থেকে যে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছিল সেখানে কিন্তু বেশ কিছু পরিবার অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি। তবে আসলে এখন পানি কিন্তু ঘর বাড়ি থেকে পানি নামা শুরু করলো, আসলে এখন কিন্তু আরো বেশি দুর্ভোগ বেড়েছে, অর্থাৎ যেহেতু মানুষজনের ঘর বাড়ি অধিকাংশই পানির নিচে ছিল এবং যে তাদের যে রান্না বান্নার যে রান্নাঘর অর্থাৎ চুলা কিন্তু একেবারেই পানিতে নিমজ্জিত ছিল। সেখানে আমরা দেখি যে আজকে সকাল থেকে এখানে কিন্তু পানি কমতে শুরু করেছে এবং এখানকার বাসিন্দারা যেটি বলছেন যে আসলে এখন পানি কমে গেলেও কিন্তু তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু কমছে না। আমি একটু জানিয়ে রাখি যে মূলত আখাউড়ার যে হাওড়া নদী আছে, যে নদীর পানি বেড়ে যাওয়ার ফলে আসলে এখানে পানি বৃদ্ধি পাচ্ছিল, সেই হাওড়া নদীর পানি কিন্তু এখন বিপদসীমার 35 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর আহমেদ। তিনি আমাকে জানিয়েছেন যে এখন আজকে সকালে কিন্তু এখানে পানি পরিমাপ রেকর্ড করা হয়েছে যে 6.05 মিটার হচ্ছে এখানে বিপদসীমা। সেক্ষেত্রে এখন কিন্তু পানি প্রবাহিত হচ্ছে 5.70 মিটার, অর্থাৎ গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত কিন্তু প্রায় 9 সেন্টিমিটার পানি কমেছে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। তবে আসলে এখন বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে উপজেলা প্রশাসন। আমি কথা বলেছিলাম আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহির সঙ্গে, তিনি জানিয়েছেন যে আসলে তারা গতকাল থেকে কিন্তু তাদের যেই ত্রাণ সহায়তার যে কার্যক্রম সেটি কিন্তু তারা চালাচ্ছেন এবং তারা আসলে নতুন করে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না এবং জলের পানির বেগ যেহেতু কিছুটা কমেছে যার ফলে আসলে এখন কিন্তু আর আজকে পর্যন্ত নতুন করে কোনো গ্রাম প্লাবিত হয়নি। তবে এখনো পর্যন্ত আসলে যারা পানিবন্দী অবস্থা
অবস্থা রয়েছেন, যেসব একেবারে যেগুলো নিম্নাঞ্চলে ছিল যেসব ঘরবাড়ি, সেখান থেকে কিন্তু পানিবন্দী মানুষদেরকে তারা উদ্ধার করে তারা কিন্তু আশ্রয় কেন্দ্র নেওয়ার চেষ্টা করছেন। এবং আমরা দেখি যে আসলে এখন কিন্তু যে ত্রাণ সহায়তা কার্যক্রম, সেটিতে কিন্তু বেসরকারি বা সামাজিক সংগঠনগুলো কিন্তু ত্রাণ সহায়তা নিয়ে কিন্তু বন্যা দুর্গত এলাকায় যাচ্ছেন, তারা কিন্তু সেই সহায়তাটি করছেন। তো রোশন, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। ব্রাহ্মণবাড়িয়া এবং নোয়াখালীতে পানিবন্দী মানুষের দুর্ভোগের কথা জানাচ্ছিলেন সহকর্মীরা। হবিগঞ্জে পানিবন্দী অবস্থায় রয়েছে 40,000-এর বেশি মানুষ। বাড়িঘর ছেড়ে অনেকেই ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে, তবে কিছুটা কমতে শুরু করেছে খোয়াই নদীর পানি। এদিকে টানা বৃষ্টি আর উজানের ঢলে রাঙামাটির বাঘাইছড়ি নিমাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে হবিগঞ্জ এবং রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা, তাদের আশ্রয় কেন্দ্রে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। শুরুতে চলে যেতে চাই হবিগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটার খবর জানাবেন, এবং খোয়াই নদীর পানি বিপদসীমার নিচে নেমেছে কিনা এবং পানিবন্দী মানুষের যে দুর্ভোগ সেটা কতটা কমেছে। দেখুন, এখন পর্যন্ত আসলে পানি নামছে না, বরঞ্চ গতকাল রাতে নতুন করে আরো বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। যে নিচু এলাকাগুলো ছিল সেগুলোতে পানি উঠেছিল, তবে এখন বর্তমানে পানির যে অবস্থা সেটি স্থিতিশীল রয়েছে। আর এখন পর্যন্ত হবিগঞ্জ জেলায় মোট 40,000-এর বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন, যার মধ্যে 166টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে বেশ কিছু পরিবার সেই আশ্রয়গুলোতে ঠাঁই নিয়েছে। আমরা যেটি দেখেছি যে গতকাল রাতেও কিন্তু বিভিন্ন এলাকাতে পানি ওঠার কারণে মাঝরাত পর্যন্ত বিভিন্ন স্বেচ্ছাসেবী যে কর্মীরা রয়েছেন তারা উদ্ধার কাজ চালিয়েছেন। অন্যদিকে যদি একটি স্বস্তির খবর জানাতে চাই যে এখন কিন্তু রোদ উঠেছে, এটি একটি স্বস্তির বিষয়। আর একটি স্বস্তির বিষয় হচ্ছে খোয়াই নদীর যে পানি সেটি কিন্তু কমতে শুরু করেছে। যেমন গতকাল আমরা যেটি দেখেছি বাল্লা পয়েন্টে, অর্থাৎ যেদিক দিয়ে ভারত থেকে বাংলাদেশে খোয়াই নদী প্রবেশ করেছে সেই বাল্লা পয়েন্টে পানি সর্বোচ্চ রেকর্ড সংখ্যক এই খোয়াই নদীর ইতিহাসে উচ্চতায় উঠে গিয়েছিল, সেটি হচ্ছে 279। সেটি আজকে অর্থাৎ গতকাল মধ্যরাত থেকে পানি কমতে শুরু করে এবং আজকে 10টার দিকে যে তথ্য আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সেই তথ্য অনুযায়ী এখন পানি 190 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে একদিকে যেমন খোয়াই নদীর পানি কমছে, অন্যদিকে এই যে রোদ উঠেছে, ফলে এই যে লোকালয়গুলোতে যে পানি প্রবেশ করেছিল সেগুলো এখন স্থিতিশীল রয়েছে। তবে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু কোনো অংশে কমেনি। এই দুর্ভোগ কিন্তু আরো বেশ কয়েকদিন পোয়াতে হবে সেই মানুষদেরকে, যেহেতু হাওর এখনো পরিপূর্ণ পানিতে, সেই ক্ষেত্রে এই লোকালয়ের পানিগুলো নামতে কিছুটা সময় লাগবে। এরপর আমরা চলে যেতে চাই রাঙামাটিতে জুয়েলের কাছে। জুয়েল, যারা পাহাড় ধসের সংখ্যায় আছেন তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে কিনা জানাবেন। রোশন, আপনি জানেন যে গত 15 আগস্ট বিকাল থেকে মূলত বৃষ্টিপাতের সূচনা হয়েছে রাঙামাটিতে। এর মধ্যে ভারী বৃষ্টি হয়েছে এবং একটানা বর্ষণের ঘটনাও ঘটেছে। এই যে বর্ষণ, এই সময়টা আসলে পাহাড়ের মাটি নরম হয়ে এটি ধসে পড়ার ঘটনা ঘটে, বহুবার এই ঘটনা ঘটেছে। তো এবার যেটি হয়েছে যে প্রশাসন থেকে বেশ কয়েক দফা প্রচারণা চালানো হয়েছে যে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য। রাঙামাটি জেলায় মোট 267টি আশ্রয় কেন্দ্র খোলা আছে। এর মধ্যে যদি আমি শুধু রাঙামাটি শহরের কথা বলি, সেখানে 52টি ইউনিয়নে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং সেই পৌর এলাকায় 30টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে অবস্থান করছেন গতকাল সেখানে সেনা এবং পুলিশ এবং জেলা প্রশাসন একসঙ্গে বের হয়ে এখানে যারা পাহাড়ের পাদদেশে অবস্থান করছেন তাদেরকে অনেকটা বলা চলে যে জোর করে এসব আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছেন। আমি গতকাল রাত থেকে যেটি দেখেছি যে আজকে সকাল পর্যন্ত এখানে অবস্থান করছেন নারী, শিশু এবং পুরুষরা তাদের নিজেদের ঘরে রাতের বেলা অবস্থান করলেও দিনের বেলা তারা এদিকে চলে আসছেন। এটি যেন এক ধরনের ভয় ভীতি যেমন কাজ করে, সেই সঙ্গে আপনি জানেন যে এরই মধ্যে বাঘাইছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এখানে 30টি নিম্নাঞ্চল গ্রাম প্লাবিত হয়েছে। সেখানে এখন পর্যন্ত 2000 মানুষ আসলে আশ্রয় কেন্দ্রে 27টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন এই মুহূর্তে। আমি কথা বলেছিলাম সেখানকার জেলা প্রশাসনের সঙ্গে, তারা সেই তথ্যটি উপজেলা প্রশাসনের সঙ্গে তারা সেই তথ্যটি জানিয়েছেন। সব মিলিয়ে রাঙামাটির যে 267টি আশ্রয় কেন্দ্র রয়েছে, পাহাড় ধসের সংখ্যা একই সঙ্গে যে জলাবদ্ধতায় বন্যা আশঙ্কা তৈরি হয়েছে সেই জায়গা থেকে আসলে এখন পর্যন্ত 267টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং জেলা প্রশাসন থেকে একটি জেলা কন্ট্রোল রুম খোলা হয়েছে, সার্বক্ষণিক এই বিষয়গুলো দেখভাল করছেন। সব মিলিয়ে যদি বলি যে এই মুহূর্তে 9400 জন মানুষ আসলে আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছেন।
রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রোশন। রাঙামাটি এবং হবিগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। কুমিল্লায় তীব্র স্রোতে ভেঙে গেছে গোমতী নদীর বাঁধ, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসী নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। এছাড়া চট্টগ্রামের মিরসরাই থেকে যুক্ত হবেন সহকর্মী হোসাইন জিয়াদ। আমরা তাদের সাথে যোগ দেব সরাসরি। খালেদ, জানাবেন যে এই গোমতী নদীর বাঁধের কতগুলো জায়গা মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কতগুলো জায়গা থেকে কুমিল্লার বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করছে, যারা স্থানীয় রয়েছেন তারা কি নিরাপদে সরতে পেরেছেন কিনা? গতকাল রাতে যখন গোমতী নদীতে ভাঙন দেখা দেয় তখন কিন্তু মানুষজন আসলে সারাদিন ভরে এরকম গুঞ্জন ছিল যে নদী বাঁধ ভেঙে যেতে পারে। যেহেতু কুমিল্লার গোমতী নদী প্রায় 7টি-8টি উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, তাই বিস্তীর্ণ এলাকার মানুষজন কিন্তু আতঙ্কিত ছিলেন। কখন 15 থেকে 20 পয়েন্টে কিন্তু এরকম ঝুঁকি তৈরি হয়েছিল। তো রাত 11:30টায় কুমিল্লার বুড়িচং উপজেলার বুরবুরিয়া এলাকাতে গোমতী নদীর ভাঙন দেখা দেয়। আপনি দেখছেন যে যে জায়গাটিতে ভাঙন সৃষ্টি হচ্ছে সেটি কিন্তু খুব ছোট ছিল এবং সেটি আস্তে আস্তে প্রায় 3 থেকে 400 মিটার দূরত্ব পর্যন্ত কিন্তু সেটি বিস্তৃত হয়েছে এবং তীব্র বেগে কিন্তু নদীর পানি লোকালয়ে প্রবেশ করছে। আমরা যে দৃশ্যটি দেখছি তার ডান দিকে কিন্তু যে প্রবল বেগে পানি প্রবেশ করছে সেটি বুড়িচং উপজেলা এবং তার পাশেই উত্তর দিকে কিন্তু ব্রাহ্মণপাড়া উপজেলা, অর্থাৎ দুটি উপজেলা পাশাপাশি হওয়ার কারণে এই ডান দিকে যে দুটি উপজেলা রয়েছে সীমান্তের পর্যন্ত সেই বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে এবং গ্রামের পর গ্রাম নতুন করে কিন্তু প্লাবিত হচ্ছে এই জোয়ারের জলে। এবং এখন পর্যন্ত সেখানে মানুষজন অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছেন বাড়ির ছাদে এবং তাদের উদ্ধার তৎপরতাও কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। এখানে যারা আশ্রয় কেন্দ্রগুলোতে কিংবা নদীর বাঁধে অবস্থান করছেন তারা বলছেন যে ভেতরে প্রচুর মানুষ আটকা পড়েছেন, কেউ কেউ পাকা বাড়ির ছাদে অথবা দোতলায় অবস্থান নিয়েছেন, কিন্তু তারা সেখানে খাবার সংকট এবং নিরাপদ পানির অভাবে কিন্তু তারা আসলে মানবেতর জীবনযাপন করছেন। এবং সেখানে যারা উদ্ধার কর্মীরা যাচ্ছেন বোট নিয়ে কিন্তু সকল জায়গাগুলোতে পৌঁছানো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। বোটের সংখ্যাও কিন্তু স্পিড বোট নিয়ে কিছু উদ্ধার কর্মী কাজ করছেন, সেগুলোও কিন্তু সংখ্যা খুবই কম। অর্থাৎ দুটি উপজেলায় কয়েক লাখ মানুষ যেখানে পানিবন্দী রয়েছেন, তাদের ভেতরে দুর্গম এলাকাগুলোতে তারা আসলে কি অবস্থায় আছেন সেই দৃশ্যটি আসলে এখান থেকে সার্বিকভাবে বলা যাচ্ছে না এই মুহূর্তে। উপজেলা প্রশাসন কিংবা জেলা প্রশাসনের কোনো কর্মকর্তাদেরকেও কিন্তু আমরা এখানে নদীর পাড়ে দেখছি না এবং আশেপাশের মানুষজন বলছেন যে পরিমাণ ত্রাণ এবং অন্যান্য সহযোগিতা আসলে তারা প্রত্যাশা করছেন সেরকম সহযোগিতা কিন্তু এখন পর্যন্ত তারা পাননি। তো সেই বিষয়টি তারা প্রত্যাশা করেন যে নিশ্চয়ই শিগগিরই সেনাবাহিনী সহ পুলিশ প্রশাসন এবং অন্যান্য ফায়ার সার্ভিস সকলে মিলেই কিন্তু উদ্ধার তৎপরতা আরও এগিয়ে নেবেন এবং মানুষজন যারা আটকা পড়েছেন, বিশেষ করে আমরা এই যে বুরবুরিয়া তারপর পাশে যে মহিষমারা এবং পীরযাত্রাপুর ষোলনল আশেপাশের এলাকাগুলোতে অনেকেই বলছেন যে এখানে গর্ভবতী নারী সহ বয়স্ক নারী শিশুরা ভেতরে আটকা পড়েছেন এবং তাদেরকে উদ্ধার করা প্রয়োজন। আসলে এইভাবে যদি পানির ভেতরে ঢুকতে থাকে তাহলে এই পরিস্থিতি কিন্তু আরও বিপর্যয় সৃষ্টি হবে। আমরা কিছুক্ষণ পরপর দেখছি এখানে বড় বড় গাছ বাঁশঝাড় কিছুক্ষণ আগেও সেখান থেকে কিন্তু ভেঙে ভেতরে নিয়ে যাচ্ছে। অর্থাৎ গাছগুলো ভাসিয়ে নেওয়ার পর সেগুলো যখন লোকালয়ে প্রবেশ করে সেগুলো কিন্তু জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে এবং এখানে ফসলের মাঠ এবং বিস্তীর্ণ এলাকাতে অসংখ্য মাছের ঘের কিন্তু ভেসে গেছে। এখানকার এই ছিল বুরবুরিয়া এলাকা থেকে গোমতী নদীর সবশেষ খবর। চট্টগ্রামে যেতে চাই। জিয়াদ, দেখছি আপনার পেছনে মানুষজনের চোখে মুখে উদ্বিগ্নতা, অনিশ্চয়তা। জানাবেন যে এই মানুষের যারা হাঁটছেন সড়ক ধরে তারা আসলে গন্তব্য কোথায়, কোথায় যাবেন এবং খাবারের কি কোনো সংস্থান হচ্ছে কিনা? শাফিন, মূলত এখানে যারা হাঁটছেন বা যাদেরকে দেখছেন বয়োবৃদ্ধ, তারা বলছেন তাদের জীবনে এই ধরনের ভয়াবহ বন্যা, এই ধরনের বিভীষিকাময় পরিবেশের মধ্যে তাদের পড়তে হয়নি। এবং দেখছেন সেটি আসলে সড়ক, এটি চট্টগ্রামের করেরহাট অঞ্চল ধরে একেবারে ফেনী জেলা পর্যন্ত গিয়েছে। এটি পুরাতন ঢাকা চট্টগ্রাম হাইওয়েও বলতে পারেন। এবং এই সড়ক ধরে ফেনী জেলার থেকে যেসব মানুষ এবং এখানকার মিরসরাইয়ের করেরহাট বারিয়ারহাট এলাকার যেসব মানুষ তারা কিন্তু এই
পথ ধরে ঢলের মতো আপনি দেখতে পাচ্ছেন আশ্রয় কেন্দ্রের দিকে মানুষ ছুটে আসছে, তারা নিরাপদ আশ্রয় আসলে খুঁজে ছুটছেন। আমি সকালবেলা যখন এসেছি, এখন প্রায় 4 ঘন্টা পার হলো এই জায়গায়, দেখছি মানুষ কিন্তু কমছে না। হাজার হাজার মানুষ, নারী, শিশু, বৃদ্ধ, যে যতটুকু পাচ্ছেন, সহায় সম্বল যতটুকু পাচ্ছেন ততটুকু নিয়ে আসলে তারা আসার চেষ্টা করছেন। ছোট ছোট ট্রাকে করে, তারপর কলার ভেলা তৈরি করে কিংবা বাঁশের মাচা তৈরি করে যে যেভাবে পারছেন উদ্ধার কাজে যোগ দিচ্ছেন। চট্টগ্রাম সহ আশেপাশের এলাকা থেকে আমরা দেখছি যে অসংখ্য উদ্ধারকর্মী এই জায়গাগুলোতে নৌকা নিয়ে বা বোট নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেনাবাহিনী, নৌবাহিনীর কর্মকর্তাদের দেখছি আমরা, তারাও এসেছেন, উদ্ধার কাজে যোগ দিয়েছেন। কিন্তু সেটি যে পর্যাপ্ত নয় সেটি দেখলেই বোঝা যায়। সাধারণ মানুষ আসলে সর্বোচ্চ চেষ্টা করছেন মানুষদের নিয়ে আসার এখনো পর্যন্ত, এবং আমরা যেখানে আছি তার ভেতরের দিকে কিন্তু একেবারে একতলা দোতলা সমান যে ভবনগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে ডুবেছে। এবং অনেকে আসার পরে বলছিলেন যে অনেকে এখনো বাড়ির যে ছাদগুলো রয়েছে, যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে তারা অবস্থান নিয়েছেন জায়গাগুলোতে, এবং উদ্ধারের আশায় তারা আছেন। এবং এখনো পর্যন্ত আসলে উদ্ধার তৎপরতার কথা যদি বলি, যে যারা ওদিক থেকে আসছেন উদ্ধার হয়ে, তারা বলছিলেন যে এই মুহূর্তে উদ্ধার কাজে যোগ দেওয়ার জন্য কর্মী প্রয়োজন। সেনাবাহিনীর লোকজনকে তারা চাচ্ছেন, নৌবাহিনীর লোকজনকে চাচ্ছেন, যাতে দ্রুত আরও বেশি পরিমাণ নৌকা নিয়ে এসে তাদেরকে খুবই তাড়াতাড়ি উদ্ধার করা হয়। কারণ এখানে আমরা যতটুকু দেখছি যে পানির পরিমাণ কিন্তু বাড়ছে। একই সাথে জরুরি ত্রাণ সহায়তা কিন্তু এই মুহূর্তে প্রয়োজন, কারণ ত্রাণের এক ধরনের ত্রাণ দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ কিংবা স্থানীয় যুবকরা যতটুকু পারছে শুকনো খাবার নিয়ে তারা আশ্রয়কেন্দ্রগুলোতে ছুটছেন, কিন্তু সেটি একেবারেই এই পরিস্থিতির তুলনায় একেবারেই অপর্যাপ্ত বলা যায়। পুরো চট্টগ্রাম জুড়েই আসলে ভয়াবহ অবস্থা। চট্টগ্রামের মিরসরাই, হালদা নদীর পাশ ধরে ফটিকছড়ি, হাটহাজারী, নাজিরহাট এবং রাউজান, রাঙ্গুনিয়া, সেই এলাকাগুলোতে আসলে মানুষ প্রায় 2 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এবং এখানকার যেই হাট বাজার, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, মানুষের যে পোলট্রি ফার্ম, গবাদি পশু, মাছের ঘের, সবই আসলে ভেসে গেছে এই পানির তোড়ে। সবচেয়ে বড় কথা, চট্টগ্রামে 2 জন কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ আছে পানিতে তলিয়ে, এবং রাঙ্গুনিয়া ইছামতি খালে একজন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যেটি অর্থনীতির লাইফলাইন, সেটিও কিন্তু বন্ধ গতকাল থেকে। শাফিন। বন্যার আকস্মিকতায় দিশেহারা মানুষ ছুটে বেড়াচ্ছেন এদিক ওদিক। আমরা দেখছিলাম সহকর্মী হোসাইন জিয়া চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন। এর আগে কুমিল্লা থেকে খালেদ সাইফুল্লাহ জানাচ্ছিলেন বন্যার ভয়াবহতা। এমনই ভয়াবহ বন্যায় প্লাবিত দেশের দক্ষিণ পূর্বাঞ্চল বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে। এখনও নতুন নতুন এলাকা বানভাসীদের উদ্ধারে কার্যক্রম চলছে। ফেনী থেকে কিছুক্ষণ আগে বিস্তারিত জানিয়েছেন সাজিদ আরাফাত। আমরা রয়েছি ফেনী শহরের আমতলী এলাকায়। আমতলী যাওয়ার যে সড়ক, সেই সড়কটি পুরোটাই ডুবে রয়েছে, এবং দলে দলে সেই আমতলী থেকে কিন্তু মানুষজন শহরের দিকে ছুটে আসছেন। আমরা দেখছি যে অনেকেই কিন্তু একেবারে গলা পানিতে নেমে তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো নিয়ে বের হচ্ছেন। একটু দেখাতে চাই, এই এলাকার রাস্তার দুধারে যে বাড়িগুলো রয়েছে, পুরো বাড়িতেই কিন্তু পানি উঠেছে। অনেক স্বেচ্ছাসেবক সংগঠন এদিকে আসছে। তারা এখানে আমতলীতে যারা আটকা পড়েছে তাদেরকে উদ্ধার করার জন্য যে চেষ্টা বা যে তৎপরতা সেটি তারা চালিয়ে যাচ্ছেন। একটু বলতে চাই যে আমতলীর এই রাস্তার একটু পরেই কিন্তু রেল লাইন, সেই রেল লাইনটিও কিন্তু পানিতে ডুবে গিয়েছে। এবং বলে রাখতে চাই যে ফেনী শহরের পানির যে প্রবাহ সেটি কিন্তু কোনো অংশেই কমেনি, বরং আরো অনেক বেড়েছে। এবারের বন্যার মতো তারা এত পানি এর আগে কখনোই দেখেনি, এবং এর ফলে তারা অনেকটাই বিপাকে পড়েছে এবং ঘরবাড়ি সব তলিয়ে গেছে। কিছুক্ষণ আগে আমরা এখানে নৌবাহিনীর যে উদ্ধার দল, সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী যেগুলো রয়েছে তাদেরকে আমরা দেখেছি যে একেবারে গহীনে গিয়ে, অর্থাৎ যেই দুর্গম এলাকা যেগুলোতে কেউই আসলে যেতে সাহস করছে না, সেখানে গিয়ে তারা উদ্ধার কাজ চালানোর জন্য তাদের যে টিম, সেই টিম কিন্তু যাচ্ছে। এবং ঢাকা থেকে আমরা দেখছি বিভিন্ন রকমের মানুষ, স্বেচ্ছাসেবী দল, তারা ট্রাকে ট্রাকে করে ছোট ছোট স্পিড বোর্ড, বড় বড় নৌকা, সেই জিনিসগুলো কিন্তু নিয়ে আসছে। তারা বলছেন যে আরো বেশি বেশি করে নৌকা দরকার, যাতে করে দ্রুততম সময়ে বেশি বেশি মানুষকে একসাথে উদ্ধার করা যায়। এবং সেই জায়গায় একটু ঘাটতি রয়েছে বলে এখানকার মানুষ যারা রয়েছেন, বানভাসী মানুষ, তারা কিন্তু বারবারই অভিযোগ করছিলেন। এই ছিল আমার কাছে সবশেষ।
ফেনী থেকে সাজিদা রাফাত জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সবশেষ। এবারে যুক্ত হতে চাই নোয়াখালীতে বন্যা পরিস্থিতির ক্রমশই অবনতি হচ্ছে। জেলার 9 উপজেলা এখনও পুরোপুরি পানিতে নিমজ্জিত। এছাড়া রাঙামাটিতেও নতুন করে সংকট দেখা দিয়েছে পাহাড় ধসের। এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই। নোয়াখালী থেকে সহকর্মী নাসিম শুভ এবং রাঙামাটি থেকে জিয়াউর রহমান জুয়েল যুক্ত হয়েছেন আমাদের সাথে। নাসিম, আপনার কাছে যেতে চাই, জানাবেন যে এই যে জলাবদ্ধতা তৈরি হলো তার মধ্য দিয়ে মানুষ স্বাভাবিক যেই খাবার দাবার রয়েছে, পানি রয়েছে, এগুলো কিভাবে পাচ্ছেন? দোকানপাট খোলা যাচ্ছে কিনা এবং আশ্রয় কেন্দ্রে কি পরিমাণ মানুষ অবস্থান নিয়েছেন জানাবেন। শাফিন, শুরুতে জানিয়ে রাখি নোয়াখালীতে যে জলাবদ্ধতা সেটি কিন্তু গত 2-1 দিনের নয়, সেটি গত 10 দিন থেকে নোয়াখালীতে টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যেটি কিন্তু গত 2 দিন থেকেই বন্যায় রূপ নিয়েছে। তো আসলে নোয়াখালীতে এখন পর্যন্ত 9টি উপজেলায় 20 লাখের মতো মানুষ এখন পর্যন্ত কিন্তু পানিবন্দী রয়েছেন এবং এই 20 লাখের মধ্যে কিন্তু প্রায় 70,000-এর মতো মানুষ কিন্তু 5 শতাধিক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন বলে জেলা প্রশাসন থেকে আমাদের কাছে জানানো হয়েছে। তো আসলে যেটি বলছেন তারা কিভাবে খাবার দাবার নিচ্ছে, নোয়াখালীতে কিন্তু জেলা প্রশাসন এবং জেলা রেড ক্রিসেন্ট সহ জেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই যারা আশ্রয় কেন্দ্র আশ্রয় নিয়েছেন তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে, শুকনো খাবার বিতরণ করা হয়েছে। তো আমি আছি এই মুহূর্তে নোয়াখালী জেলার দত্তহাট বাজার এবং এখানে এসে দেখেছি যে এই বাজারেও কিন্তু অধিকাংশ দোকানে কিন্তু ইতিমধ্যে পানিতে নিমজ্জিত হয়েছে, দোকানে অনেক মালামালও নষ্ট হয়ে গেছে। আবার এটাকে কেন্দ্র করে কিন্তু এই বাজারের এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু নিত্য প্রয়োজনীয় যে সকল দ্রব্যাদি রয়েছে, পাশাপাশি শুকনো খাবার থেকে শুরু করে মোমবাতি, সেগুলোর দামও কিন্তু 2 গুণ থেকে 3 গুণ বাড়িয়ে নিচ্ছেন ক্রেতাদের কাছ থেকে। তো আবার সেটি যেন না করতে পারে তারা, সেজন্য কিন্তু কিছুক্ষণ আগেই এখানে অভিযান চালিয়ে গেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে যিনি নোয়াখালীর সহকারী পরিচালক রয়েছেন তিনি জানিয়েছেন আসলে ভোক্তাদের ক্রেতাদের অধিকার সংরক্ষণে তারা কিন্তু তাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে, যাতে এই দুর্যোগ পরিস্থিতিকে পুঁজি করে কেউ যাতে অসাধুভাবে বাড়তি আয় না করতে পারে। এদিকে আমার সাথে কথা হয়েছে কিছুক্ষণ আগে নোয়াখালীর যিনি জেলা প্রশাসক রয়েছেন দেওয়ান মাহবুব রহমানের সাথে। তিনি জানিয়েছেন আজ দুপুরের পর থেকে কিন্তু নোয়াখালীতে বৃষ্টি অনেকটাই বন্ধ হয়েছে বলা যায় এবং আকাশে সূর্যের দেখা মিলেছে। পাশাপাশি ওই নোয়াখালীর কোম্পানিগঞ্জের যে মুসাফর স্লুইস গেট, সেই স্লুইস গেটের বাঁধ খুলে দেওয়ার কারণে কিন্তু উপরের বেশ কিছু পানি কিন্তু ইতিমধ্যেই নদীতে নামা শুরু করেছে, যার কারণে কিন্তু নোয়াখালীর কিছু এলাকায় আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি পানি তুলনামূলকভাবে সামান্য কমতে শুরু করেছে এবং এতে কিন্তু নোয়াখালীর স্থানীয় যারা রয়েছেন তাদের মনের মধ্যে কিন্তু আশার সঞ্চার দেখা দিয়েছে। তো জেলা প্রশাসক জানিয়েছেন আসলে বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য নোয়াখালীতে তারা সার্বিকভাবে প্রস্তুত রয়েছেন এবং তিনি আশা করছেন হয়তো ফেনীর মতো কিন্তু ভয়াবহ পরিস্থিতি নোয়াখালীতে তৈরি নাও হতে পারে, তিনি তেমনটা আশা করছেন এবং সেরকম পরিস্থিতি তৈরি হলো যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার সেজন্য কিন্তু তারা তাদের সর্বোচ্চ প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে রেখেছেন। তো সাফি নিয়েছিল আসলে আমার কাছে নোয়াখালী থেকে সবশেষ। জুয়েল, রাঙামাটিতে ফের বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি, এতে করে পাহাড় ধসের ঝুঁকি তো আরও বেড়ে গেল। এই সময়ে যারা অনিরাপদ আশ্রয়ে ছিলেন পাহাড়ের নিচে বিভিন্ন বসতিতে, তারা কি নিরাপদ আশ্রয়ে সরে যেতে পেরেছেন কিনা জানাবেন এবং সেখানে উদ্ধার কার্যক্রম বা বন্যা কবলিত এলাকাগুলোতে আসলে ত্রাণ বিতরণ কিভাবে চলছে জানাবেন। শাফিন, গত বৃহস্পতিবার বিকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছিল সেখানে মাঝে মাঝে কিন্তু টানা বর্ষণ হয়েছে এবং ভারী বর্ষণ হয়েছে। এই কারণে পাহাড়ের মাটি নরম হয়ে ধসের ঘটনার অনেকগুলো এলাকা ঘটেছে, কিন্তু সঠিক পরিসংখ্যান এই মুহূর্তে জেলা প্রশাসনের কাছে নেই, সেটা হয়তো বিকাল নাগাদ পৌঁছাতে পারে। একটুখানি বলে রাখি যে এই যে বর্ষণ শুরু হওয়ার পর থেকে পাহাড় ধসের যে আশঙ্কা তৈরি হয়েছিল সেটি আসলে একদিন পরে গত শুক্রবার থেকে মূলত জেলা প্রশাসন এবং স্থানীয় যে বিভিন্ন দপ্তর রয়েছে তারা আসলে প্রচারণা চালিয়েছিলেন যেন আশ্রয়কেন্দ্রে যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে রাঙ্গামাটি শহরে পৌর এলাকায় 23টি আশ্রয়কেন্দ্র রয়েছে এবং রাঙ্গামাটি সদর যে উপজেলা সেখানে রয়েছে 52টি আশ্রয়কেন্দ্র। এই আশ্রয়কেন্দ্রগুলোতে তাদেরকে নিরাপদ স্থানে চলে আসতে বলেছিলেন, কিন্তু এর মধ্যে বেশ কয়েকদিন গেলেও লোকজন আসলে আশ্রয়কেন্দ্রগুলোতে উঠেননি। এরপরে যেটি হয়েছে গতকাল সেখানে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হয়েছে, জেলা প্রশাসন, পুলিশ এবং অন্যান্য যারা যে স্বেচ্ছাসেবী সংগঠন আছে স্কাউট, তাদের সহযোগিতা নিয়েই মূলত মানুষজনকে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছিলেন তাদেরকে আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে আসা হয়েছে এবং তারা সে গতকাল থেকে এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রগুলোতে রয়েছেন। জেলা প্রশাসন থেকে তাদের
তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হলেই কিন্তু আসলে এই ধরনের একটা টেনশনের মধ্যে পড়ে যায় স্থানীয় প্রশাসন। তারা এখন আবার যেটি হয়েছে যে বাঘাইছড়ির নিম্নাঞ্চলে কিন্তু 30টি গ্রাম প্লাবিত হয়েছে এই উজানের ঢলে এবং এই বর্ষণের ফলে। সেখানে আসলে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম। সেখানে 55টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল। সেখানে 27টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2000 মানুষ এখন অবস্থান করছেন। সেখানে ত্রাণ তৎপরতা অব্যাহত আছে, খাবারের ব্যবস্থা হয়েছে পর্যাপ্ত। একই সঙ্গে সেখানে একটু আগে যেটা আমি সেখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে জেনেছি যে পানি কিছুটা কমতে শুরু করেছে, কারণ গতকাল রাত থেকে আসলে তেমন বৃষ্টিপাত হয়নি। এই কারণে যদি আরো 24 ঘন্টায় বৃষ্টিপাত না হয় তাহলে হয়তো সেই অবস্থা থেকে পরিত্রাণ পাবে। এটা হচ্ছে আপাতত স্বস্তির খবর। এই ছিল আমার কাছে সবশেষ। শাফিন। রাঙামাটি থেকে জিয়াউর রহমান জুয়েল, এর আগে নোয়াখালী থেকে নাসিম শুভ যুক্ত হয়েছিলেন। বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়ছে লাখ লাখ মানুষ। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের মিরসরের করের হাট থেকে যুক্ত হচ্ছেন হুসাইন জিয়াদ। নিরাপদ আশ্রয়ের খোঁজে আছে দুর্গতরা এবং সেখানকার আশ্রয় কেন্দ্রগুলোর কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? অবস্থান নিয়েছে এবং এখানকার যে স্কুল কলেজগুলো রয়েছে, মাদ্রাসাগুলো রয়েছে কিংবা মন্দিরগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ আশ্রয় নিয়েছে। এর পাশাপাশি অসংখ্য মানুষ এদিকে যাদের আত্মীয় স্বজন রয়েছে, বেশিরভাগ মানুষই আসলে যারা আত্মীয় স্বজন রয়েছে সেই বাড়িগুলোতে গিয়ে অবস্থান নিয়েছেন। তবে এখনো পর্যন্ত ভেতরের দিকে যে পরিস্থিতি সেটি খুবই খারাপ। আমরা এই জায়গাটিতে সকাল থেকে এসেছি, এখন বিকেল, দুপুর গড়িয়ে বিকেল, এখনও কিন্তু একই পরিস্থিতি। হাজার হাজার মানুষকে আমরা দেখতে পাচ্ছি যে আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে ছুটে আসছেন, নারী পুরুষ বৃদ্ধ সবাই। এবং দূর দূরান্ত থেকে এই যে কোমর সমান বা হাঁটু সমান পানি মারিয়ে 3 থেকে 5 কিলোমিটার দূর পর্যন্ত হেঁটে হেঁটে অনেকে আসছেন। যাত্রাপথে কেউ এসে হয়তো একটি কলা গাছের ভেলা পাচ্ছেন, কেউ হয়তো একটি নৌকা পাচ্ছেন, সেটাতে উঠে কিছু দূর আসার চেষ্টা করছেন। এবং আমরা এখনও দেখছি ভয়ার্ত চোখ, আতঙ্কিত মানুষ। আসলে তারা বলছিলেন যে গত 30 থেকে 40 বছরের মধ্যে এরকম বন্যা দেখেননি। আমি যেখানে আছি সেটি করের হাট এলাকা, মিরসরাইয়ের, এবং এর পাশেই কিন্তু ফেনী, ছাগলনাইয়া, শুভপুর, ফেনী থেকে শুরু করে জামালপুর, বাড়িয়ারহাট, এই পুরো এলাকা কিন্তু একেবারে একতলা থেকে দোতলা সমান পানিতে ডোবা এবং অসংখ্য মানুষ এখনও বাড়িতে অপেক্ষা করছে টিনের চালে কিংবা দোতলা ঘরে যে উদ্ধারকর্মীরা গিয়ে তাদেরকে উদ্ধার করবেন। আমরা দুপুরের পর থেকে দেখছি যে দেশের বিভিন্ন জায়গা থেকে উদ্ধারকর্মীরা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এখানে আগে স্থানীয় যুবকদের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী চেষ্টা করেছেন। এখন নানা প্রান্ত থেকে আমরা দেখছি যে উদ্ধারকর্মীরা আসছেন এবং বেশ ত্রাণ সামগ্রী নিয়েও আসছেন। এবং আমরা এর মধ্যেই কয়েকটি বোট দেখেছি, নৌকা নিয়ে তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ত্রাণ সহায়তার বেশি প্রয়োজন এবং এখানে যেটি আমরা দেখছি যে এখন পর্যন্ত উদ্ধারকর্মীদের সবচেয়ে বেশি প্রয়োজন নৌকার, কারণ এই বিস্তীর্ণ এলাকা যেখানে ডোবা সেখানে নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় নেই। এবং অনেকে এসে যেটি বলছিলেন যে এমন এলাকা আছে এখনো প্রত্যন্ত গ্রামগুলো বা এলাকাগুলো, সেখানে আসলে এখনো পর্যন্ত কেউ যেতে পারেনি, মানুষ আটকা পড়ে আছেন। এই অবস্থায় চট্টগ্রামের এই অঞ্চলটি, তবে উপরের দিকে যে জায়গাটি হাটহাজারী কিংবা নাজিরহাট, ফটিকছড়ি, সেখানে কিন্তু অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে হালদা নদী ভেঙে কিছু এলাকা প্লাবিত হয়েছে সেখানে, এবং চট্টগ্রামে এরই মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নাফি। চট্টগ্রামের মিরসরের করের হাট থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন। সেখানে পানিবন্দী রয়েছে কয়েক লাখ মানুষ, সে খবর জানাতে যুক্ত ছিলেন হুসাইন জিয়াদ।